নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। আমরা বাঙালিরা হচ্ছে গিয়ে ফেলুদা কিংবা ব্যোমকেশ বক্সিমশাইয়ের জাতি, তাই গোয়েন্দাগিরি বলতে পারেন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। আর তাই আমরা আজ জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়েন্দা কাহিনী। আর আজ শুনব একেন বাবুর গল্প। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে গোয়েন্দা কাহিনী অনুষ্ঠানে আজকের গল্প ঢাকা রহস্য উন্মোচন। শ্রী সুজন দাশগুপ্তের সৃষ্ট গোয়েন্দা চরিত্র এই একেন বাবু। সিরিজটির প্রথম আত্মপ্রকাশ ঘটে 90 দশকের গোড়ায়। প্রথম গল্পটি ছিল ম্যানহ্যাটনে মুনস্টোন। হ্যাঁ, একেনবাবু প্রথমে লেখা হতো ছোটদের জন্য। একেনবাবু সেই একই আছেন, শুধু লেখাগুলো এখন আর ঠিক ছোটদের জন্য নয়। ঢাকা রহস্য উন্মোচিত। কিছুদিন হলো একেনবাবু গাছ নিয়ে পড়েছেন। ওর মাথায় যখন একবার কিছু চাপে তখন সেটা সরানো মুশকিল। আমাদের অ্যাপার্টমেন্ট লাগোয়া একটা ছোট্ট বারান্দা আছে, সেখানে দুটো চেয়ার কোনো মতে বসানো যায়। অবশ্য বারান্দায় বসে মনোহর কিছু দেখা যায় না ঠিকই, তবে সামনের রাস্তা দিয়ে গাড়ি টাড়ি প্রচুর চলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছে থাকি, তাই ছাত্র ছাত্রীদের ভিড় সবসময় লেগেই থাকে। কেউ হাঁটে, কেউ জগিং করে। রাস্তার পাশে একটা স্টারবাক কফি শপ আছে, তার সামনের চত্বরে চেয়ার টেবিল সাজানো। সেখানে দু একজন বসে থাকে ল্যাপটপ খুলে। বেশিরভাগই হাত পা ছড়িয়ে কফি, এসপ্রেসো, মোচা, লাটে, বেগল ইত্যাদি খায় আর প্রচন্ড হইচই করে। হ্যাঁ, আটতলার উপর থেকে বসে সেসব দেখতে মন্দ লাগে না। এখন আর সেটা সম্ভব নয়। একেনবাবু বারান্দায় গোটা 15 ফুলের গাছের টব বসিয়েছেন। বই ঘেঁটে ঘেঁটে নানান গাছগুলোর নানান তদারকি চলছে। দেখুন, বাগান সম্পর্কে আমার চিরদিনের ধারণা মাটি কুপিয়ে বীজ বা চারা লাগানো, মাঝে মধ্যে গোবর সার জাতীয় কিছু দেওয়া। আজকাল আরো হরেক রকমের কেমিক্যাল সার বেরিয়েছে জানি, কিন্তু তা কতটা ব্যবহার করতে হবে, কখন দিতে হবে, কোন গাছে দিতে হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু একেনবাবুকে বইয়ের পাতা ঘন ঘন উল্টে সাদা, খয়েরি, নীল, সবুজ নানা রঙের দানা মেপে মেপে টবের উপর ফেলতে দেখে মনে হলো এর থেকে কেমিস্ট্রির এক্সপেরিমেন্টও সহজ। প্রমথকে একদিন সেটা বলতে ও খ্যাঁকি উঠলো, এই রাখতো এই একেনবাবুর বারান্দা বাগান, এখন একটা পর্যন্ত ফুলও তো চোখে দেখলাম না। এদিকে বারান্দায় যাওয়ার জন্য দেবো একদিন সবকিছু ফেলে। একেনবাবুর ডিফেন্স হচ্ছে ফুল ফোটার সময় এখনো আসেনি, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। তবে উনি যে একটু উদ্বিগ্ন সেটা বুঝলাম। একদিন বলেই ফেললেন, কি সূর্যের আলো বেশি আসছে না স্যার বারান্দায়? প্রমথ সামনেই ছিল, বলল, তা আপনি কি করতে বলেন? বারান্দাটাকে ঘুরিয়ে পূবমুখ করে দেব? এদিকে যে আলো বেশি আসে না সেটা তো 2 বছর ধরে দেখছেনই। কি তাহলে তাহলে আর বাগানের এক্সপার্ট হলেন আপনি? তা না হয় স্যার, তা নয়, ফুল আসবেই, তবে কিনা পুরো পোটেনশিয়ালটা রিয়েলাইজ হবে না। আর্টিফিশিয়াল লাইট লাগান, তবে ইলেকট্রিসিটির বিল আপনি দেবেন। শেয়ার করুন স্যার বলে বায়না করবেন না। ইনফ্যাক্ট বারান্দাটা তো আর আমরা কেউ ব্যবহার করতে পারছি না। বাপি বরং বারান্দার এরিয়াটা ক্যালকুলেট করে আপনার ভাড়ার শেয়ারটা বাড়িয়ে দিক। প্রমথ সত্যি একেনবাবুর পিছনে লাগতে পারে। কি যে বলেন স্যার, এই ফুলগুলো যখন ফুটতে শুরু করবে কি রকম শোভা হবে বলুন তো? আমি জানি ম্যাডাম ফ্রান্সিস্কা ফুল ভালোবাসেন। ফ্রান্সিস্কা প্রমথর গার্লফ্রেন্ড। যদিও প্রমথ গার্লফ্রেন্ড কথাটা শুনলে তেলে বেগুন হয়ে যায়। জাস্ট ফ্রেন্ড,
আগে আবার বিশেষণ যোগ করতে হবে কেন? সব কথা। একেন বাবুর এই গার্ডেন প্রজেক্ট যে পর্বতের মুশিক প্রসব, সেটা আমরা দুজনেই আজ করেছি। মনে মনে ভাবি, ভাগ্যিস দেশের চাষে ভাইরা বেশি পড়াশোনা করেন না, নইলে বাজারে চাল ডাল সবজি পাওয়া যেত না। আজ সকালে একেন বাবু আর প্রমথ দুজনেই বেরিয়েছে। একেন বাবুকে গাছের জন্য কি একটা ওষুধ কিনতে হবে। একটা গাছের পাতায় লিফ মাইনার কি একটা অসুখ হয়েছে। ভদ্রলোক সত্যি ক্ষেপে আছেন। এমনিতেই হাড় কিপ্পন, কিন্তু গাছের পেছনে যা খরচা করছেন তা নিয়ে উনি স্বচ্ছন্দে তার পুরনো অল ওয়েদার কোটটি বিসর্জন দিয়ে একটা নতুন কোট কিনতে পারতেন। কি আর করা। তবে ওরা যাওয়াতে আমার সুবিধে হয়েছে। আজকে খুব রিল্যাক্স করে রবীন্দ্রসঙ্গীত শুনবো আর নিউ ইয়র্ক টাইমস পড়ব। গত 2 সপ্তাহ ধরে খাতা লেখা, খাতা দেখা আর একটা রিসার্চ পেপার লেখার চাপে গা ছেড়ে জীবনটা উপভোগ করা হয়নি। কিন্তু সেটা হবার কি জো আছে? দরজা খুলে দেখি তারেক আলী। বুঝলেন বাপি দাদা, বাংলা ভাষা আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে আমাদের বাংলাদেশ, আপনাদের পশ্চিমবঙ্গ নয়। বুঝো কি খবর, কেমন আছেন, দূরে থাক হ্যালো পর্যন্ত নয়, প্রথমেই একটা যুদ্ধংদেহী ভাব। চট করে আপনাদের সঙ্গে তারেকের পরিচয়টা করিয়ে দিই। তারেক কমাস হলো আমাদের পাশের অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছে, কোনো একটা আইটি ফার্মে কাজ করে। বাড়ি ঢাকাতে, কয়েক মাস হলো H1 ভিসা নিয়ে আমেরিকায় এসেছে। শুধু তারেক নয়, ওর সঙ্গে মামুদ বলেও আরেকটি ছেলে এসেছে, একই কোম্পানিতে চাকরি নিয়ে। কিন্তু মামুদ একটু মুখ ছোড়া, বিশেষ আসে না। তারেক ভায়া একাই 100, একেন বাবুর সঙ্গে পাল্লা দেওয়ার উপযুক্ত লোক। মাঝে মাঝে যখন তারেক আর একেন বাবুর বকবকানি সাঁড়াশি আক্রমণ শুরু হয়, তখন আমি কাজ আছে বলে অফিসে পালাই। তবে মাঝে মধ্যে তারেকের কথাগুলো মন্দ লাগে না। ছেলেটার মধ্যে একটা চাপা হিউমার আছে। সেই হিউমারটা পরিপূর্ণ রূপ পায় ওর বাঙাল কথার টানে। সেই কথা আর সুরকে অক্ষরে তুলে ধরার ক্ষমতা আমার নেই। বাঙাল পাঠকদের কাছে তাই আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদিন হঠাৎ তারেক বলল, বুঝলেন দাদা, বাংলাদেশের মতো প্রোগ্রেসিভ দেশ পৃথিবীর আর কোথাও নাই। প্রমথ সকালে সবার জন্য ডিমের অমলেট করছিল। রান্নাঘর থেকেই তারেকের কথা শুনে চেঁচিয়ে উঠল, হোয়াট ননসেন্স! তারেক কয়, ননসেন্স কেন দাদা, ভুল তো আমি কিছু কইছি না। আমি বললাম, কি 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 প্রোগ্রেস এত দেখলে শুনি। আচ্ছা শোনেন শোনেন, আমাদের প্রথম প্রেসিডেন্টকে আমরা সব অংশে নিধন করছি, দ্বিতীয় প্রেসিডেন্টকে শুধু একা মারছি, আর তৃতীয় প্রেসিডেন্টকে মারিনি, শুধু জেলে পুরেছি। প্রোগ্রেসটা একবার দেখেন। প্রমথ যে প্রমথ, সেও বলে উঠল, না হে, এবার তোমার কথাটা মানছি। তারেক আসা মানে নিউ ইয়র্ক টাইমস পড়া আজ মাথায় উঠল। অন্তত ঘন্টাখানেক বক্তৃতা তো করবেই। কিন্তু বাংলাদেশের ছেলে, 2 বাংলার মিলন ঘটাতে এসেছে, তাকে তো আর তাড়ানো যায় না। জিজ্ঞেস করলাম, কফি খাবে? না দাদা। তারেক বলল, উত্তরটা কিন্তু দিলেন না, কথাটা আপনি মানেন? আমি জিজ্ঞেস করলাম, কোন কথাটা? এই যে বাংলা ভাষার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথা। ওহ, তোমার এই কথা বলার বেসিস কি? আপনারা, আমরা, ওয়াই? এই যে এই যে এই যে এই যে দাদা, আপনারা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন। যুক্তি অথবা কেন না বলে কোন বেসিস, ওয়াই? বাংলা যখন বলবেন তখন শুধু বাংলাতেই কথা কইবেন, আর যখন ইংরেজি, শুদ্ধ ইংরেজি। কথাটা কিন্তু তারেক ভুল বলেনি। আমার অর্ধেক কথাতেই ইংরেজি শব্দ এসে যায়। ফ্র্যাঙ্কলি অনেক কথা বাংলায় কি হবে সেটাই মাথায় আসে না। কিন্তু 7 সকালে তারেকের এই বক্তব্য আমি মানতে রাজি নই। ভাষা নিয়ে যুদ্ধ করেছিস, বেশ করেছিস, কিন্তু তা বলে পশ্চিমবঙ্গের বাংলাকে বাংলাদেশি বাংলা হারিয়ে দেবে, এ আবার কেমন আবদার ভায়া? বিশেষ করে যারা জলকে বলে পানি আর স্নানকে বলে গোসল, তারা বাংলা নিয়ে মাতব্বরি করবে কেন? কিন্তু এই একটা ডেলিকেট সাবজেক্ট। বললাম, দ্যাটস লাইফ।
ভাষা তো চুপচাপ এক জায়গায় বসে থাকে না, প্রয়োজনে বদলায়। ইংরেজিগুলো তো অনেক অন্যান্য ভাষা থেকে আসছে। কিন্তু তা বলে দাদা হোয়াইকে বাংলায় নিয়ে আসবেন? কি শব্দটা কি দোষ করলো? আরে বাবা, তোমরাও তো বাপু দিদিকে আপা বলো, আর পিসিকে না মাসিকে বুয়া। আপনি দাদা রেগে তক্ক করছেন। সত্যি ভেবে দেখুন, গান বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, বাংলাদেশের সঙ্গে কি আপনারা পেরে উঠছেন? গানে তোমরা এগিয়ে আছো। আসি দাদা আসি, বার করুন একজন রেজওয়ানা চৌধুরী বন্যা। স্যাম্পল অফ ওয়ান দিয়ে কি তুমি তোমার থিওরি প্রুভ করতে চাও? তা নয় দাদা, আপনারা তো আমাদের অন্যান্য আর্টিস্টদের গান শোনেন না। বন্যাদি যখন আসেন তখনই শোনেন। তারপর দেখুন নাটক বা টেলিফিল্ম। অপি করিমের মতো বুদ্ধিদীপ্ত নায়িকা আপনাদের টিভিতে কেউ আছে? তিশা, মৌসুমী বা বিপাশা হায়াতের মতো সুন্দরী? বাবা, যাদের কথা বলছো তাদের কাউকেই তো দেখিনি। তাহলে বলি শুনুন দাদা, দেখলে আপনার চোখ জুড়বে আর আমার সঙ্গে আপনি তর্ক করবেন না। তো তুমি পশ্চিমবঙ্গের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসেস দেখেছো? আলবৎ দাদা, নইলে তুলনামূলক বিচার করব কি করে? পশ্চিমবঙ্গের লেখকদের লেখা আমরা পড়ি, সিনেমা দেখি, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলো পড়ি, সেগুলোও তো সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটা অংশ। এবার আপনি বলুন, বাংলাদেশের কি কি বই আপনি পড়েছেন? দেখো বাবু, আমার এই ফিজিক্সের বইটাই শেষ করার সময় পাই না। বাংলা সাহিত্য তো দূরের কথা। তাই তো বলছি দাদা, বাংলাকে বাংলাদেশই বাঁচিয়ে রাখবে। ও, লাকিলি সেই সময় একেন বাবু ঢুকলেন। এই যে স্যার, কি মনে করে? এই দাদার সঙ্গে একটু গল্প করতে আসছিলাম। বাবু, সত্যি কথাটাই বলো না, তর্ক জুড়তে এসেছিলে। কি যে বলেন দাদা, তর্ক নয়, একটু আলোচনা। তা কি নিয়ে আলোচনা স্যার? বলুন না, একটু শুনি। এই মানে আমি কইছিলাম যে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নয়। কিন্তু দাদা মানতে রাজি নন। কেন স্যার? সে কি আপনি তারেকের পক্ষ নিচ্ছেন? না, পক্ষ নিচ্ছি না স্যার, আপনার পজিশনটা বুঝতে চাইছি। আমার কোনো পজিশনই নেই। এইসবে সময় নষ্ট করা। এইতে দাদা ঠিক বলেছেন। আপনারা যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, তারা বাংলা নিয়ে সময় নষ্ট করছেন না বলেই বাংলা ভাষা পশ্চিমবঙ্গে ধ্বংস হবে, চুকে যাবে। আর এখন তো ইংরেজি আর হিন্দির যুগ। তা হোক দাদা, কিন্তু একেন বাবুর যে কাহিনীগুলো লিখেছেন সেগুলো তো কেউ পড়বে না। এখনো কেউ পড়ে নাকি? প্রমোদ কখন ঘরে ঢুকেছে আমি টের পাইনি। লোকে না জানে একেন বাবুকে, না জানে বাপিকে। কেন দাদা, আমি তো পড়েছি। প্রমোদ কাঠা গায়ে নুনের ছিটে ওস্তাদ। তাই নাকি? তো কোত্থেকে পড়েছো? ওই যে আপনাদের এক পত্রিকা বেরোয়, সুখী গৃহকোণ, সেইখানে। সুখী গৃহকোণ? তা কোথায়? বাংলাদেশে যখন ছিলে? না, বাপি দাদা পড়তে দিয়েছিলেন। তাহলে মোট দুজন পড়েছ, বাপি নিজে আর তুমি। কারণ আমি পড়িনি, একেন বাবুও না। কি যে বলেন প্রমথদা? মামুদও পড়েছে। তাহলে তিনজন। তবে জিজ্ঞেস করে দেখো পুরোটা পড়েছে কিনা, কারণ বাপির লেখাটা কয়েক পাতা পরেই ঝুলে যায়। তুই থামবি? আমি বিরক্ত হয়ে বললাম। একেন বাবু আমার পক্ষ নিয়ে বললেন, কি যে বলেন স্যার, সুখী গৃহকোণ তো এখন অনেক সেল হয়। আহা, সে নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। ডিকশনারিও তো প্রচুর বিক্রি হয়। আপনিও তো কিনেছেন একটা, কোনোদিন ব্যবহার করেছেন? প্রমথর পাঁচগুলো একেবারে সন্ডা মার্কা। সত্যি কোনো বানান জানতে হলে একেন বাবু প্রমথকেই জিজ্ঞেস করেন, না থাকলে আমাকে। ডিকশনারিটা বহুদিন ধরেই তাকের উপর অবহেলিত হয়ে পড়ে আছে। তো সব বই কিনলেই যদি পড়া হয়ে যেত, তাহলে তো আর এতগুলো ছাত্রছাত্রী প্রতি বছর ফেল করতো না। এরকম অদ্ভুত যুক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। তার উপর প্রসঙ্গটা
যখন আমার লেখা নিয়ে আমি এ নিয়ে উচ্চবাচ্য করলাম না, তবে প্রসঙ্গটা তারেকই পাল্টালো। বলল, আসলে আমি আইছিলাম একেন বাবুর কাছে। আমার কাছে স্যার? কি ব্যাপার? মামুদকে নিয়ে একটা সমস্যা হয়েছে। মামুদ স্যারকে নিয়ে সমস্যা? কি 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 সমস্যা? বলছি বলছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাদা তাহলে ওই কফিটা বানান। হ্যাঁ, খেতে খেতে বলি। কফি খেতে খেতে তারেক যা বলল তা হলো, মামুদ কয়েকদিন হলো খুব ডিপ্রেসড হয়ে আছে। মামুদ এমনিতে কথাবার্তা কমই বলে, তবে এই কদিন দু একটা হাঁ ছাড়া বিশেষ কিছুই নাকি বলেনি। শেষে তারেকের পীড়াপিড়িতে ও জানিয়েছে যে দেশ থেকে একটা চিঠি পেয়ে ওর সন্দেহ হচ্ছে যে 5 মাস আগে ওর বাবার মৃত্যুটার মধ্যে হয়তো কোনো রহস্য আছে, ওটা স্বাভাবিক মৃত্যু নয়। তারেক যখন জিজ্ঞাসা করেছে কার চিঠি, মামুদ উত্তর দিয়েছে চিঠিটা ওর বাবারই লেখা, এসেছে বাবার অ্যাটর্নির কাছ থেকে। যাই হোক, তারেক আর বিশেষ কিছু জানতে চায়নি, কিন্তু মামুদকে বলেছে যে ও একবার একেন বাবুর সঙ্গে কথা বলে দেখুক, তিনি হয়তো এই বিষয়ে একটা মতামত দিতে পারবেন। মামুদ প্রথমে উৎসাহ না দেখালেও বোধহয় ওর সমস্যা নিয়ে আর কাউকে বিব্রত করতে চায়নি, কিন্তু পরে রাজি হয়েছে। কিন্তু নিজে নিয়ে অনুরোধ করতে অস্বস্তি বোধ করছে, তাই তারেক এসেছে একেন বাবু মামুদের সঙ্গে কথা বলতে রাজি হবেন কিনা জানতে। একেন বাবু সব শুনে বললেন, কি কি আশ্চর্য স্যার, এটা কি কোনো কথার কথা? খানিক বাদে তারেক মামুদকে নিয়ে এলো। তারেক ভুল বলেনি, মামুদের চেহারা দেখে বোঝা যায় ওর মনের উপর একটা বিশাল ঝড় চলছে। ঘরে প্রায় নিঃশব্দে ঢুকে সোফার একটা কোণে চুপ করে বসল। এমনিতেই যতবারও এসেছে দু একটার বেশি কথাও বলেনি। ওকে কথা বলানো মানে প্রশ্ন করা এবং তার উত্তরে হ্যাঁ বা না শোনা। আর যদিও নিজের তাগিদেই এসেছে কথা বলার জন্য, কিন্তু স্বভাবোচিত সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। এমনিতে ও ব্যাপারটা কতটা বলতে পারবে আমার সন্দেহ আছে, কিন্তু তারেক ও একেনবাবু যখন আছেন তখন প্রশ্নের কিছু কমতি হবে না। সুতরাং তথ্য উদ্ঘাটন চট করে না হলেও সেটা যে হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চুপ করে বসে আছি। নিস্তব্ধতা একেনবাবুই ভাঙলেন। একেনবাবু বললেন, বলুন স্যার। তারেক স্যার বললেন যে আপনি আমার সঙ্গে একটু কথা বলতে চান। আমি একটু চিন্তায় পড়েছি। মামুদ আস্তে আস্তে বললেন, কিসের চিন্তা স্যার? হয়তো অহেতুক চিন্তা, কিন্তু মাথা থেকে সরাতে পারছি না। আপনাকে বলতে চাই, আবার মনে হচ্ছে চিন্তাটা এতই অর্থহীন যে এ নিয়ে অন্যদের বিব্রত করাটাও হয়তো অনুচিত। স্যার, আপনি এত ভাবনা করছেন কেন? বলে ফেলুন না, বন্ধুদের কাছে বলবেন। স্যার, এ নিয়ে তো এত সংকোচ কেন? সংকোচ ঠিক নয়, আসলে ব্যাপারটা হয়তো কিছুই নয়। বলে ফেলুন স্যার। তারেক সাহেব বলেছিলেন একটা চিঠির কথা, তাতে নাকি কিছু একটা খবর আছে। মামুদ বলে চলল, চিঠির কথাটা ঠিকই বলেছে তারেক। আমার বাবা একটা চিঠি আনোয়ার চাচা, মানে আমার বাবার অ্যাটর্নির কাছে রেখে যান, বাবার মৃত্যুর পর আমাকে দেওয়ার জন্য। চিঠিতে বাবা লিখেছেন যে উনি আশঙ্কা করছেন যে হঠাৎ ওনার মৃত্যু হতে পারে। এই লেখাটাই আমাকে প্রচণ্ডভাবে বিচলিত করেছে। কেন উনি কথাটা লিখলেন? আচ্ছা স্যার, এই চিঠির ব্যাপারে আপনি আগে কিছু জানতেন না? না, বাবা আমায় তো কিছু বলে যাননি। আচ্ছা মামুদ স্যার, আপনার বাবার কতদিন আগে মৃত্যু হয়েছে? এই আমি এদেশে আসার মাস দুয়েক আগে, তা সব মিলিয়ে প্রায় মাস 5 হলো। আপনার আনোয়ার চাচা এতদিন চিঠিটা দেননি কেন স্যার? আনোয়ার চাচা নিজে বেশ কয়েক মাস মরণাপন্ন অসুস্থ ছিলেন। কিছুদিন হলো আবার কাজকর্ম শুরু করেছেন। উনি লিখেছেন যে চিঠিটার কথা উনি ভুলে গিয়েছিলেন। হঠাৎই ফাইল ঘাঁটতে ঘাঁটতে ওনার নজরে এসছে। ও আই সি। তা আপনি এত বিচলিত হচ্ছেন কেন স্যার? ওর মৃত্যুটা কি অস্বাভাবিকভাবে হয়েছিল? সেটা নিয়ে ভাবছি। বাবা মারা যান একটা পার্টি চলাকালীন, হঠাৎ হার্ট অ্যাটাকে ওর মৃত্যু হয়। আপনার বাবার হার্টে কি কোনো প্রবলেম ছিল?
হ্যাঁ, তা ছিল। বাবার হার্ট বরাবরই খারাপ। বছর 3 আগে ওর ট্রিপল বাইপাস হয় আপনাদের মুম্বাইয়ের এক হাসপাতালে। কিন্তু তারপর থেকে উনি ভালোই ছিলেন, খুব সাবধানে নিয়ম মতোই চলতেন। তবে নিয়ম মেনে চললেও প্রবলেম তো হতে পারে। তাহলে আপনার সন্দেহ জাগছে কেন স্যার? তাই তো বলছি যে চিন্তাটা মনে হয় অহেতুকী। তাছাড়া পার্টিতে আমার খালু ছিলেন, যিনি পুলিশের সাবেক ডিআইজি। তো সেটা সাব ডিআইজিটা কি? প্রমথর প্রশ্ন। সাব নয় দাদা, সাব নয়, সাবেক, মানে প্রাক্তন। তারেক বিশদ করল। আর খালু? বাবু প্রশ্ন করলেন। হ্যাঁ, মেসমশাই। সরি স্যার, হ্যাঁ, আপনি বলুন। আমি অবশ্য অস্বাভাবিক কিছু দেখিনি। তাছাড়া বাবার কাছের মানুষ আরও অনেকে ছিলেন, তাদেরও কেউ কোনো রহস্য এর মধ্যে দেখেননি। নইলে কানাঘুষো নিশ্চয়ই শুনতাম। বাবার পানীয়টাও পুলিশ পরীক্ষা করেছিল, কিন্তু কিছুই পাননি। দাঁড়ান স্যার, দাঁড়ান, পুলিশ কেন এসেছিল? এর উত্তর আমি ঠিক বলতে পারবো না। ডাক্তার আহমেদ আমাদের পাড়াতেই থাকেন। তিনি বাবাকে নিয়মিত না হলেও মাঝে মাঝে দেখতেন। তিনিও পার্টিতে ছিলেন এবং বাবাকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেটও তিনি দিয়েছিলেন। আমার ধারণা খালু তাও হয়তো একটু নিশ্চিত হতে চেয়েছিলেন। তা পানীয়তে যখন কিছু পাওয়া যায়নি, তাহলে এখনো নিয়ে চিন্তা হচ্ছে কেন স্যার? কে জানে। আমি হয়তো ঠিক গুছিয়ে বলতে পারবো না। কতগুলো জিনিস এখন মনে হচ্ছে ঠিক ছিল না। যেমন যেমন পার্টি চলার সময় দুবার টেনিস কোর্টের বাতিগুলো নিভে যায়। দুবারই সার্কিট ব্রেকার ট্রিপ করেছিল। আমাকে গিয়ে রিসেট করতে হয়েছিল। তখন এ নিয়ে আমি অতটা ভাবিনি। অনেক সময় লাইনের ওভারলোড যদি খুব কম হয়, তাহলে সার্কিট ব্রেকার সবসময় ট্রিপ নাও করতে পারে। আমি একটু কনফিউজড স্যার। এই টেনিস কোর্টের সঙ্গে পার্টির সম্পর্কটা কি? ও ও ও ও সরি, এই পার্টিটা টেনিস কোর্টই হচ্ছিল। ও, আসলে বাবার হার্ট বাইপাসের পরে টেনিস কোর্ট আর ব্যবহার করা হতো না। আমি নিজে কোনোদিনই টেনিসে উৎসাহী ছিলাম না, তাই ওটা এমনি পড়ে থাকতো। শুধু পার্টির সময় ব্যবহার হতো। শেষ পার্টিটা এই টেনিস কোর্টেই হয়েছিল। হ্যাঁ, এবারে বুঝলাম স্যার। বলুন স্যার, কি বলছিলেন? কি বলছিলাম যেন আমি? হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে সার্কিট ব্রেকার মাঝে মাঝে এমনিতে ট্রিপ করতে পারে, সে নিয়ে তখন আপনি কিছুই ভাবেননি। হ্যাঁ, আমি এখন ভাবছি দ্বিতীয়বারের পরে আর ব্রেকার ট্রিপ করেনি কেন। আমি তখন ভেবেছিলাম বাড়ির পিছনে সুইমিং পুল আর বাগানের স্পটলাইটগুলো নিভিয়ে দিয়েছিলাম বলে বোধহয় লোড কমে গিয়েছিল। কিন্তু এখন মনে পড়ছে যে ওই আলোগুলো ছিল অন্য সার্কিটে। তাদের ব্রেকার আলাদা। ওগুলোর জ্বলা নেভার সঙ্গে টেনিস কোর্টের আলোর কোনো সম্পর্ক নেই। আই সি। এছাড়া বাবা নাকি অরেঞ্জ জুসের গ্লাসে চুমুক দিয়েছিলেন। জুসটা তেতো। আমি অরেঞ্জ জুসই খাচ্ছিলাম। আমার কিন্তু তিতো লাগেনি। কিন্তু স্যার, সেই জুসটা তো পরীক্ষা করা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল। সেই জন্যই মনে হচ্ছে সবকিছুই হয়তো অহেতুক চিন্তা। চিন্তা যখন আপনার হচ্ছে, তখন একটা কাজ করা যাক স্যার। আপনি পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে বা দেখেছেন, সব কিছু ডিটেলসে বলুন। কিচ্ছু বাদ দেবেন না। কিছু বাদ দেব না মানে কিরকম ডিটেলস? এই যেমন স্যার, পার্টি কখন শুরু হলো, কারা এসেছিলেন, বসার কি বন্দোবস্ত ছিল, খাবার কোত্থেকে এসেছিল, কে কোথায় বসেছিলেন, কখন আলো নিভল, যা যা আপনার মনে আছে সব। কিভাবে শুরু করি তাহলে? বলে মামুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলা আরম্ভ করল। আমার বাবা মাঝে মাঝেই বাড়িতে পার্টি দিতে ভালোবাসতেন। আবহাওয়া ভালো থাকলে পার্টিটা বাইরে হতো, নইলে বাড়ির ভিতরে হল ঘরে। আমাদের বাড়িটা বেশ বড়। বাবা প্রচুর টাকা খরচ করে এটা বানিয়েছিলেন বছর 10 আগে। আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় টেনিস কোর্ট
আর তার চারিধারে ঘির ছিল বিশাল বাগান, পিছনে সুইমিং পুল আর তার চারপাশে কিছুটা বাঁধানো চত্বর, তারপর আবার বাগান। পার্টি শুরু হয়েছিল সন্ধ্যার সময়। প্রায় 100-র মতো লোক পার্টিতে নিমন্ত্রিত ছিলেন। বাবার বিজনেসের সূত্রে চেনা জানা রাজনৈতিক জগতের লোক, সরকারি অফিসার, লেখক, শিল্পী, চিত্রতারকা, মোটমাট বাংলাদেশের বেশ কিছু নামি দামি লোককে বাবা ডেকেছিলেন। পার্টি শুরু হয় এই ধরুন 7:30 নাগাদ। ড্রিঙ্ক আর অ্যাপেটাইজার দেওয়া হয়েছে। যারা মদ খান তাদের জন্য ওয়াইন, বিয়ার, হুইস্কি, জিন, শেরি ইত্যাদি হরেক রকম পানীয় রয়েছে। আর অন্যান্যদের জন্য অরেঞ্জ জুস, পাইনাপল জুস, কোক ইত্যাদি। বাবা অসুস্থ হওয়ার পর থেকে পার্টি টার্টির সব দায়িত্ব গিয়ে পড়েছিল বাবার বিজনেস পার্টনার জামাল চাচার উপর। জামাল চাচা বাবার থেকে বয়সে অনেকটাই ছোট। বাবাকে বড় ভাইয়ের মতোই দেখতেন, আর বাবার অনেক ব্যক্তিগত কাজেও সাহায্য করতেন। ঢাকার এক কেয়ারটেকারকে দিয়ে জামাল চাচা সবকিছু করাতেন। টেবিল চেয়ার আনার থেকে শুরু করে সেগুলো সাজানো, মিনি বার বসানো, অন্যান্য ডেকোরেশন, পানীয়, অ্যাপেটাইজার, খাবার ইত্যাদির আয়োজন ও পরিবেশন সব কিছুই তারা নিখুঁতভাবে করতেন। বাবা অসুস্থ হওয়ার পর অন্তত গোটা 6 পার্টি এই কেটারার আমাদের বাড়িতে করেছে। খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। যাকে আবার সেদিনকার ঘটনায় ফিরে আসি। সবকিছুই চমৎকার চলছিল। ঠিক 7:45 তখন বাজে। হঠাৎ টেনিস কোর্টের আলো সব নিভে যায়। মাফ করবেন স্যার, ঠিক 7:45 যে সেটা আপনি কি করে বুঝলেন? ওটা একটা খুব হাস্যকর ব্যাপার একেনবাবু। আমি একটা সস্তা ডিজিটাল হাতঘড়ি কিনেছিলাম তার কয়েকদিন আগে। কোনো কারণে সেটাতে রাত্রি 7:45 অ্যালার্ম দেওয়া ছিল। আমি কিছুতেই অ্যালার্মটাকে ক্যান্সেল করতে পারছিলাম না। প্রতিদিন রাত্রি 7:45 ওটা বাজতো। একটা বোতাম টিপে আমি আওয়াজটা বন্ধ করতাম। আলোটা ওই 7:45তেই নিভেছিল, কারণ ঠিক সঙ্গে সঙ্গে আমার ঘড়ির অ্যালার্মটা বেজে উঠেছিল। ঢাকাতে মাঝে মধ্যে বাতি চলে যায়, কিন্তু আমাদের একটা জেনারেটর ছিল। বাতি নিভলে সেটা চালানো হয়। কিন্তু আমি দেখলাম রাস্তার আলো নেভেনি, আমাদের বাড়ির ভিতরের আলোগুলো জ্বলছে। সুতরাং সার্কিট ব্রেকার কোনো কারণে ট্রিপ করেছে। বাবা চেয়ারে বসেছিলেন, আমি বাবার কাছে দাঁড়িয়েছিলাম। বাবা ব্যাপারটা বুঝেছেন, বললেন বাড়ির ব্রেকারগুলো দেখে আসতে। আম্মা বাবার পাশে বসেছিলেন। আম্মা বললেন, আমাকেও ঘরে যেতে হবে, তোমার বাবার ওষুধ আনতে ভুলে গেছি। আমি বললাম, কোথায় ওষুধটা আছে বলো না, আমি নিয়ে আসছি। আম্মা বললেন, না তুমি খুঁজে পাবে না, আমাকে নিয়ে চলো। অন্ধকারে আম্মাকে নিয়ে বাড়িতে পৌঁছতে আমার একটু সময় লেগে গেল। বাড়িতে ঢুকে আম্মা লিফটে উঠলেন, আর আমি লিফট, হ্যাঁ, বাবার অসুখের পর ওটা লাগানো হয়। তা লিফটটা কোথায়? এই তো দরজা খুলে ঢুকেই হলের ডান পাশে। বুঝলাম স্যার, ওকে বলুন। সার্কিট ব্রেকারগুলো হল ঘরের অন্য প্রান্তে সিঁড়ির ঘরের দেওয়ালে। আমি যখন সেদিকে যাচ্ছি তখন দেখলাম জামাল চাচা বাথরুম থেকে বেরোচ্ছেন। বাথরুমটা কোন দিকে স্যার? লিফটের পাশে ওপরে যাওয়ার আরেকটা সিঁড়ি, ঠিক তারপরে। তারপর কি হলো স্যার? ও হ্যাঁ, জামাল চাচা আমাকে দেখে বললেন, কি হলো, কি ব্যাপার? আমি বললাম, চাচা বাতি নিভে গেছে। সে কি, হয়তো ওভারলোড, ব্রেকার ট্রিপ করেছে। আচ্ছা বিপদ তো, কিন্তু অন্ধকারে মাসুদ ভাইকে একা রেখে চলে এলে? আম্মা আছে তো? আম্মা ওষুধ আনতে উপরে গেছে শুনে জামাল চাচা তাড়াতাড়ি ছুটলেন। বাবার স্বাস্থ্য সম্পর্কে জামাল চাচার একটা দুশ্চিন্তা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বাবা যাতে বেহিসাবি কিছু না করেন, সেই জন্য পার্টি টার্টিতে উনি বাবাকে খুব নজরে রাখতেন। আমার অবশ্য এটা একটু বাড়াবাড়ি লাগে, কারণ বাবাকে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই আমার মনে হয়। একটা প্রশ্ন করব স্যার? হ্যাঁ করুন। আপনাদের বাড়ির সেট আপটা একটু বলবেন? মানে আপনি টেনিস কোর্ট থেকে বাড়িতে ঢুকলেন কিভাবে? আচ্ছা বেশ, টেনিস কোর্টের পাশেই গাড়ি বারান্দা।
সেখান থেকে সামনে বাড়ির একটা ছোট্ট বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। সেটআপটা মুখে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু আমার কাছে অনেক ছবি আছে, সেগুলো দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, সেটা না হয় পরেই দেখাবেন। এবার বলুন তারপর কি হলো। হলের অন্য প্রান্তে পৌঁছে ব্রেকার বক্স খুলে দেখি সত্যি একটা ব্রেকার ট্রিপ করেছে। ওটা সেট করে দিতেই একটা হাততালির আওয়াজ ভেসে এলো। অর্থাৎ টেনিস কোর্টে আবার বাতি ফিরে এসেছে। এতটা বলে মামুদ একটু লজ্জিতভাবে বলল, আচ্ছা আমি কি একটু বেশি ডিটেলে আপনাকে বলছি? এতটুকুও নয় স্যার, আপনি ঠিক এভাবে বলে যান যা যা ঘটেছিল। তবে একটা প্রশ্ন স্যার, সার্কিট ব্রেকার বক্সের কাছাকাছি আর কাউকে দেখেছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মালির আয়েশা নামে একটি বোবা মেয়ে আছে। এই বছর 10-11 বয়স। সে ওখানে ঘুরঘুর করছিল। বুদ্ধিতেও খাটো, এদিক ওদিক নিজের মনেই ঘুরে বেড়ায়। আমার একবার মনে হয়েছিল যে মেয়েটাই ব্রেকারে হাত দিয়েছে কিনা, কিন্তু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু খেয়াল হলো ও তো জবাব দিতে পারবে না। তবে ওকে সতর্ক করে দিয়েছিলাম যে ওখানে হাত দিবি না বলে। ও কথা বুঝতে পারে, তা মোটামুটি পারে। আর কাউকে দেখেননি স্যার? কই না তো। আচ্ছা স্যার, এই সিঁড়ি ঘরের সিঁড়িটাও কি দোতলায় যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি। এই সিঁড়িটা কাজের লোকেরাই সাধারণত ব্যবহার করে। হ্যাঁ, কাজ সময় আমরা করি না তাও নয়, যখন বাড়ির পাশে ফলের বাগানে যাই। আচ্ছা বেশ, তারপর বলুন স্যার। হ্যাঁ, আমরা যখন বাইরে এলাম তখন দেখি জামাল চাচা বাবার স্বাস্থ্য কামনা করে একটি টোস্ট দিচ্ছেন। অনেকে ওখানে মদ খেলেও বাবা হার্ট বাইপাস হওয়ার পর থেকে আর মদ খান না। পার্টি টার্টিতে সাধারণত কমলা লেবুর রস বা আনারসের রস এরকম কিছু খান। জামাল চাচার পর খালুও টোস্ট দিলেন। তখনই বাবার মুখ দেখে মনে হলো বাবার মুখটা একটু বিকৃত। বাবা বললেন, জামাল বেশ তিতো এবারের জুসটা। জামাল চাচা বললেন, সে কি, আমার তো সেরকম লাগছে না। বলতে বলতেই আবার আলো নিভে গেল। আমি আবার ছুটলাম সার্কিট ব্রেকার অন করতে। কি জানি পিছন থেকে বললেন, পেছনের বাগানের আলোগুলো বন্ধ করে দিন, তাহলে হয়তো লোডটা একটু কমবে। আমিও তাড়াতাড়ি ঘরে ঢুকে সার্কিট ব্রেকারটা অন করে পেছনের আলোর মেইন সুইচটা অফ করে দিয়ে যখন ফিরলাম, তখন বাবাকে ডাক্তার আহমেদ আর খালু ধরাধরি করে শুইয়ে দিচ্ছেন মাটিতে। আমি জামাল চাচাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জামাল চাচা একেবারে হতচকিত, বললেন, কি জানি হঠাৎ খেঁচুনি দিয়ে পড়ে গেলেন। তাহলে কি স্ট্রোক, হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক? কি হলো বাবার? কয়েক মিনিটের মধ্যে দেখলাম বাবার দেহটা একেবারে নিথর। পার্টিতে যারা এসেছেন তারা সকলেই দিশেহারা। ডক্টর আহমেদ গলার পাশে আঙুল দিয়ে মাথা নাড়লেন। ইতিমধ্যে খালু পুলিশে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছে। আব্বাকে জড়িয়ে ভীষণ কান্নাকাটি শুরু করেছেন। কয়েকজন মহিলা আর মিসেস আহমেদ আম্মাকে ধরে আছেন। আমার বুকে যে কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। আমি নিচু হয়ে বসে বাবার গায়ে হাত দিয়ে দেখলাম শরীরটা যেন ঠান্ডা হতে শুরু করেছে। আমার পাশে ডক্টর আহমেদ। আমি তো একটাই প্রশ্ন করি, সব শেষ? উনি মাথা নাড়লেন। জামাল চাচা শুনলাম খালাকে বলছেন, মাসুদ ভাই জুসটা খেয়ে তিতো বলেছিল, আমার তো তিতো লাগলো না, বুঝতে পারছি না। খালু সেটা শুনেই একটা রুমাল দিয়ে বাবার গেলাসটা ঢেকে রাখলেন। খানিক বাদেই অ্যাম্বুলেন্স এলো, সেই সঙ্গে পুলিশও। খালু পুলিশ অফিসারের সঙ্গে কি সব বললেন, তারপর তারা বাবার পানীয় ভর্তি গ্লাসটা নিয়ে চলে গেলেন। আমি এতই শোকাচ্ছন্ন ছিলাম যে কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, কিন্তু আমার আশেপাশে যা হচ্ছে সবই কানে আসছে। ডক্টর আহমেদের সঙ্গে খালু আর জামাল চাচার কথাবার্তা শুনলাম। অন্যদিকে আম্মার বিলাপ। অনেকে এসে আমায় সান্ত্বনা দিচ্ছিল। এর ফাঁকেই আমি শুনলাম ডক্টর আহমেদ জামাল চাচাকে বোঝাচ্ছেন,
যে তিতো লাগাটা কিন্তু অস্বাভাবিক নয়, ওটা স্ট্রোকের আগে সাময়িক বিভ্রান্তি। সিজার হওয়ার আগে অনেক রকম অদ্ভুত স্বাদ গন্ধ মানুষ পায়। জামাল চাচা বললেন, কিন্তু স্ট্রোকটা তো পরে হলো। আমার মনে হয় ম্যাসিভ স্ট্রোকের একটু আগেই একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, তখনই তিনি জুসটা তিতো লাগার কথা বলেছিলেন। ওর হার্টটাও খুব বাজে অবস্থায় ছিল। কি জানি ডক্টর আহমেদের কথা সমর্থন করলেন। হ্যাঁ, প্রথমে তো 2-1 চুমুক জুস খেলেন, তখন তো তিতো বলেননি। কি জানে, আমার তো ওকে অসুস্থ বলে মনে হতো না। জামাল চাচা যেন আত্মগত হয়েই বললেন। আমারও সেই ধারণাই ছিল। আমার বাবা এত সংযত হয়ে থাকতেন যে হঠাৎ এভাবে তিনি চলে যাবেন, এটা কখনোই আমার মনে হয়নি। পরের প্রশ্নটা হলো, আমার বাবার পোস্টমর্টেম হবে কিনা। আম্মার ভীষণ আপত্তি বাবার শরীর কাটা ছেঁড়া করার ব্যাপারে। ডক্টর আহমেদও সেটা করার খুব একটা কারণ দেখছেন না। যদি পানীয়তে গোলমেলে কিছু পাওয়া যায় তাহলে অবশ্য অন্য কথা। সুতরাং দ্রুত পানীয়টা পরীক্ষা করা যাক। সেখানে কিছু না পাওয়া গেলে ধর্মাচারে যা যা পালনীয় সেটা করা হবে। খালু আর জামাল চাচা তারা দায়িত্ব নিলেন, আমি শুধু সঙ্গে থাকব। পরদিন সকালেই জানা গেল পানীয়তে কিছুই পাওয়া যায়নি। সুতরাং পোস্টমর্টেম করার আর কোনো কারণ রইল না। ব্যাস, মোটামুটি এই ব্যাপার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে তো আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না। কেন আপনার মনে হচ্ছে যে মৃত্যুটাতে কোনো রহস্য আছে? ওই যে বললাম, হঠাৎ 2বার করে সার্কিট ব্রেকার ট্রিপ করা। প্রমথ বলল, আরে বাবা, ব্রেকারটা তো ডিফেক্টিভ হতেই পারে। তা পারে অবশ্য, তবে আরেকটা কারণও রয়েছে আমার চিন্তার। আমার ধারণা আমার বাবা কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। কিরকম ঝামেলা স্যার? তা বলতে পারবো না, তবে একটু বিমর্ষ দেখতাম। 2-1 বার প্রশ্ন করেছি, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইনি। আমার সঙ্গেও একটা দূরত্ব লক্ষ্য করেছি, এমনকি জামাল চাচার সঙ্গেও খিটমিট করতেন। ওর মৃত্যুর পর জামাল চাচার কাছে শুনেছি যে ব্যবসাতে অনেক গণ্ডগোল চলছিল, তাই ওর মনটা ভালো ছিল না। জামাল চাচা নিজেও বাবার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। ব্যবসার নিজের অংশটা জামাল চাচা বিক্রি করে দেন। একটু অর্থ কষ্টের মধ্যেও পড়েছিলেন। কেন জানেন স্যার? ব্যবসার দেনা টেনাই হবে বোধ হয়। বাবার ব্যবসাতে আমার নিজের কোনো আগ্রহ ছিল না। আমি বাবাকে বলেছিলাম যে ওকে আমি নিজে জড়াবো না। তাই জামাল চাচা যখন এসে আমাকে আমার অংশটা বুঝে নিতে বলেন, আমি কোনো উৎসাহ দেখাইনি। তাতে উনি একটু ব্যথিতই হয়েছিলেন। আপনার বাবার অবর্তমানে আপনাদের তরফ থেকে কোম্পানিটা দেখভাল কে করছেন? আমার আমি জামাল চাচাকে অনুরোধ করেছি সেটা করতে, আর তার জন্য পারিশ্রমিক নিতে। আপনার বাবার কি কোনো উইল ছিল স্যার? উইল যদ্দূর জানি না। বাবা মাঝে মাঝে উইলের প্রসঙ্গ তুলেছিলেন ঠিকই, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে ওর সম্পত্তি আমি চাই না। আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করব। আমার ওই রকম মনোভাব দেখেই হয়তো উনি তিনি আর এগোননি। কিন্তু স্যার, উইল তো কেবলমাত্র আপনার জন্যে নয়, আপনার আম্মার জন্যেও। তা ঠিক, তা ঠিক। মাসুদ যেন একটু লজ্জিত হলো। কিন্তু জামাল চাচা আমার মনোভাব জানেন। আমাদের বাড়ি গিয়ে আমার একটু দুশ্চিন্তা ছিল। জামাল চাচা এই কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, আমি ওকে কাগজপত্র তৈরি করতে বলেছি যাতে আম্মার নামে বাড়িটা হয়। কথাটা শুনে আমার খটকা লাগলো। ছেলের সঙ্গে বাড়ি ভাগাভাগি নিয়ে চিন্তা, তাহলে কি আম্মা মামুদের সৎমা? একেনবাবুর ভুরুটাও একটু কোঁচ করল, কিন্তু একেনবাবু তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন না। জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, দ্বিতীয়বার যখন সার্কিট ব্রেকার অন করতে গেলেন তখন কাউকে দেখেছিলেন? আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন মিস্টার খানকে দেখেছিলাম, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমাকে দেখে বললেন, কি আবার আলো নিভে গেল নাকি?
আমি বললাম, হ্যাঁ এই এক্ষুনি। কিন্তু আমার উত্তরের অপেক্ষা না করে উনি ঝড়ের বেগে টেনিস কোর্টের দিকে চলে গেলেন। একটু স্ট্রেঞ্জ স্যার, তাই না? হ্যাঁ, উনি একটু অদ্ভুত ধরনেরই লোক। কি কি করেন উনি? দেখুন, মিস্টার খানকে আমি ভালো চিনি না, তবে শুনেছি ওর পলিটিক্যাল কানেকশন আছে। আপনার বাবার বন্ধু? না না না, বাবা ওকে পছন্দ করতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ওকে ঘাঁটাতেও চাইতেন না। শুনেছি বাবার ফ্যাক্টরিতে একবার প্রচণ্ড লেবার ট্রাবল হয়েছিল, যার পিছনে উনি ছিলেন। পরে অবশ্য সবকিছু মিটমাট হয়। আমার ধারণা তার জন্য বাবাকে বেশ ভালো অঙ্কের টাকা দিতে হয়েছিল মিস্টার খানকে। সেই জন্য জামাল চাচা সবসময় বাবাকে বলতেন বাবার সব পার্টিতে উনি যেন নিমন্ত্রিত হন এবং ওকে যাতে বিশেষ সমাদর করা হয়। ভালো না করতে পারলেও খারাপ করতে উনি নাকি ওস্তাদ। ভেরি ইন্টারেস্টিং স্যার। আচ্ছা, মিস্টার খান ছাড়া দ্বিতীয়বার আর কাউকে দেখেছিলেন? রহিম মালি, ওই যে আয়েশার কথা বললাম, আয়েশার বাবা, তাকে দেখেছিলাম সিঁড়ি ঘরে, আয়েশার খোঁজে এসেছিল। আর আয়েশাকে দেখেছিলেন? না, সাইডের দরজাটা খোলা ছিল, সেখান দিয়েই হয়তো বেরিয়ে গিয়েছিল। আমি রহিমকে একটু বকলামও সাইডের দরজাটা বন্ধ না করে রাখার জন্য। সাধারণত ওটা রাত্রে ভেতর থেকে বন্ধ থাকে। রহিম অবশ্য বলল যে ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে বাড়িতে গেছে। তবে আমাদের বাড়িতে এই ব্যাপারে কোনো ডিসিপ্লিন নেই, যে যার খুশি যেদিক দিয়ে ইচ্ছে বেরিয়ে যায়। বাড়িতে দিন রাত্রি বাবার একটা নার্স থাকে, আম্মারও একজন হেল্পার থাকে। এছাড়া রাঁধুনি, দুজন কাজের লোক, মালি, তারা কখন কোথা দিয়ে বেরোচ্ছে না বেরোচ্ছে তার কোনো ঠিক নেই। তাহলে কি স্যার আপনাদের বাড়ির মালি বা কাজের লোকেরা থাকে কোথায়? ওদের থাকার জায়গাগুলো আমাদের কম্পাউন্ডের পেছনে, তবে দিন আর রাত্রি দুজন নার্স বাইরে থেকে আসে। তাদের কি কেউ পার্টিতে ছিলেন? না না না, বাবা বা আম্মা বাড়ির কাজের লোকেদের পার্টিতে থাকা পছন্দ করতেন না। আচ্ছা, দেখুন, আপনার বাবার মৃত্যুটা যদি সত্যি স্বাভাবিক না হয়, তাহলে কাকে আপনার সন্দেহ হয়? এইবার আপনি আমায় মুশকিলে ফেললেন। তেমন ভাবে কাউকেই সন্দেহ হয় না, তাছাড়া পুলিশ সন্দেহের কিছুই দেখেনি। কিন্তু এই যে আমি আগেই বলেছি, বাবার চিঠিটা আমাকে বিব্রত করেছে। চিঠিটা স্যার আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে দেখুন। পড়তে পারি স্যার? হ্যাঁ, সেই জন্যই তো দিলাম। ছোট্ট চিঠি, কথাগুলো হুবহু আমার মনে নেই, তবে মূল বক্তব্য হলো মাসুদ সাহেব আশঙ্কা করছেন যে হঠাৎই ওর একদিন মৃত্যু হবে। তাতে ওর দুঃখ নেই, কারণ বাঁচার ইচ্ছে ওর ফুরিয়েছে। যাই হোক, মামুদের নামে যেসব শেয়ার উনি করিয়েছিলেন আর ওদের জয়েন্ট অ্যাকাউন্টের পাসবই আনোয়ারের কাছে রেখে দিয়ে যাচ্ছেন। বাবার স্মৃতির কথা স্মরণ করে এগুলো যেন মামুদ গ্রহণ করে। শেয়ারগুলো ক্যাশ করতে চাইলে আনোয়ার এ ব্যাপারে মামুদকে সব রকমের সাহায্য করবেন। আরো কিছু কথা যেগুলো ঠিক মনে নেই। চিঠিটা পড়ে এখেনবাবু বললেন, একটু পাজলিং, তাই না স্যার? তবে কিনা হঠাৎ করে মৃত্যু, খুন না হয়ে হার্ট অ্যাটাকেও তো হতে পারে। মামুদ মাথা নাড়ল। কিন্তু বাবা এইভাবে মৃত্যু চিন্তা আগে তো কখনো করেননি, তাই আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। আই সি। ভালো ভালো কথা স্যার। ওই ওই পার্টির কোনো ছবি আছে? মামুদ কথাটার অর্থ বুঝলো না, জিজ্ঞেস করলো, কার কথা বলছেন? বলছি স্যার, আপনার বাবার সেই পার্টির সময় কেউ ছবি তুলেছিলেন? আমি তুলেছিলাম কয়েকটা আমার ক্যামেরায়। সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, অনেকগুলো ছবির সিডি আমি নিয়ে এসেছি, সেখানে পার্টির ছবি নিশ্চয়ই কয়েকটা আছে। নিয়ে আসুন না স্যার, একটু দেখি। আমাকে যে একটু খুঁজতে হবে। আমরাও আছি স্যার, আপনিও আছেন, যখন পাবেন স্যার নিয়ে আসুন। আর বাড়ির ছবিগুলো। বেশ বেশ বেশ, কিন্তু আপনার কি মনে হয় যা শুনলেন এখন পর্যন্ত? ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আই হ্যাভ নো ক্লু। পরের দিন বিকেলে আবার মামুদ আর তারেক এলো। মামুদ একটা সিডি নিয়ে এসেছে, আমার ল্যাপটপটা অফিসে ফেলে এসেছি, প্রমথ ওরটা বার করে দিল।
কিন্তু খুবই বেজার মুখে। ওর সবসময় ভীতি ওর কম্পিউটারে ভাইরাস ঢুকবে, বিদেশ দেশি ভাইরাসের কোনো ডিসকেট বা সিডি কেউ বিশ্বাস করে না। আমাদের সবার কম্পিউটারেরই নাকি ভাইরাসে জর্জরিত এবং আমরা সেটা জানিও না। তবে আজকে ওর নিজের একটা আগ্রহ ছিল বলেই দিল, কিন্তু তার আগে ধমকের সুরে বলল, ভাইরাস নেই তো মামুদ, তোমাদের দেশে তো ওগুলো কিলবিল করে। আমার কথাটা শুনে খুব লজ্জা লাগলো। বললাম, কি বলছিস কি জাদা? কেন, কথাটা ভুল কি বললাম? কি তারেক, ভুল বললাম নাকি কথাটা আমি? তারেক অতিশয় ভদ্র ছেলে বলল, আরে আরে না দাদা, আপনি ভুল কইবেন কেন? তবে মামুদের সিডিতে ওসব পাবেন না। কেন, মামুদকে কি ভাইরাসরা ভয় পায়? আমি বললাম, তুই চুপ করবি। মামুদ সিডি থেকে বেছে বেছে একটা সিডি বের করলো। পার্টির আয়োজন যখন শুরু হয়েছে সেই সময়কার ছবি। টেবিল আর চেয়ারগুলো পাতা হয়েছে টেনিস কোর্টে, প্রতিটা টেবিলে সবুজ রঙের চাদর পাতা, আর তার উপর বড় সাদা ফুলদানি, সেখানে রং বেরঙের একগুচ্ছ করে ফুল। আপনার বাবা কোন টেবিলে বসেছিলেন স্যার? মামুদ দেখালো টেবিলটা। ওটা গাড়ি বারান্দার খুব কাছে, ওখান থেকে উঠে একটু গেলেই কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার গেট, সেখানে গাড়ি বারান্দা পেরোলেই বাড়ির বারান্দা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিটাই আর একটু ভালো করে দেখতে পাবেন বলে মামুদ আরেকটা ছবি বার করলো। বেশ বড় গোল টেবিল, চারিদিকে গোটা 10 চেয়ার সাজানো। আপনার বাবা ঠিক কোথায় বসেছিলেন স্যার? আমি 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 শিওর নই, হয়তো এই চেয়ারটায় অথবা তার পাশেরটা। একটা চেয়ার দেখিয়ে মামুদ বলল, আই সি। আচ্ছা স্যার, আর কে কে ওর সঙ্গে বসেছিলেন? মামুদ একটু চিন্তা করে বলল, আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা, মিস্টার খান। কয়েকটা চেয়ার ফাঁকা ছিল, মাঝে মাঝে জামাল চাচা ওখানে বসছিলেন। আমিও 2-1 গিয়ে বসেছি। অন্যান্য নিমন্ত্রিতরাও মাঝে মাঝে এসে বাবার সঙ্গে বসে গল্প করে যাচ্ছিলেন। যাদের কথা বললেন তারা কি করে? আজিজুল চাচা বাবার থেকেও বয়সে বড়, স্কুলে বাবার মাস্টারমশাই ছিলেন, খুব ভালো লোক, তবে কানে খুব কম শোনেন। কবির সাহেব একটা সময় বাবাদের পার্টনার ছিলেন। বেশ কয়েক বছর আগে বাবা আর জামাল চাচার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে যান, নিজে একটা বিজনেস শুরু করেন। সেই বিজনেস অবশ্য ভালো চলেনি, তো পার্টির কয়েক মাস আগে বাবার কাছে এসে ক্ষমা টমা চেয়ে আবার বিজনেসে জয়েন করতে চান বলে জানান। জামাল চাচা ওকে ফেরত নিতে চাইছিলেন, কিন্তু বাবার আপত্তি ছিল। কবির সাহেব আম্মাকে এসে ধরেছিলেন, আম্মাও বাবাকে অনেকবার বলেছিল ওকে পার্টনার করে নিতে। বাবা বোধহয় শেষমেশ রাজিও হয়েছিলেন, তবে এই ফিরে আসা নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল বলে শুনেছি। কিন্তু কবির সাহেব মাঝে মাঝে বাবার কাছে এ নিয়ে তদবির করতে আসতেন। আচ্ছা, মিস্টার খানকে কি বিশেষ সম্মান দেওয়ার জন্য আপনার বাবার টেবিলে বসানো হয়েছিল স্যার? না না না, তা নয়। সবাই ঘুরে ঘুরে নানান চেয়ারে বসছিলেন। আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা সবসময় বাবার টেবিলে ছিলেন। মিস্টার খান খানিক বাদে এসেছিলেন। একেন বাবুর কানে কথাটা কত গেল বুঝলাম না, কারণ উনি মন দিয়ে ছবিটা দেখছেন আর মাথা নাড়তে নাড়তে বলছেন, ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। আমি আর চুপ করে থাকতে পারলাম না, জিজ্ঞেস করলাম, আরে কি অত ইন্টারেস্টিং? এই ফুল যে বাংলাদেশে হয় স্যার, আমার জানা ছিল না। এই কথাটা শুনে মামুদ ভারী খুশি হলো। আপনি বেশ ফুল চেনেন দেখছি। তা স্যার, একটু আধটু চিনি। টবের এই আবছা গোলাপি ফুলগুলো তো মনে হচ্ছে হাইড্রেঞ্জিয়া, তাই না? ঠিকই ধরেছেন। আমি প্রশ্ন করলাম, আরে বাবা, কোনগুলোর কথা বলছেন? এই যে স্যার, এই যে দেখুন। দেখলাম অসংখ্য পাপড়িতে ঠাসা বেশ বড় গোল গোল সাদা আর আবছা গোলাপি রঙের ফুল টবের পর টবে ফুটে আছে। মধ্যে কয়েকটা অন্য ধরনের গাছ, তবে 2টো গাছ ছাড়া লম্বায় হাইড্রেঞ্জিয়ার থেকে তারা ছোট। বড় 2টো গাছের একটি আমি চিনতে পারলাম, ম্যাগনোলিয়া। আমাদের ক্যাম্পাসেই একটা আছে, আমার অফিস ঘর থেকে দেখা যায়। কিন্তু টবেও যে সেটা হয় তা আমার জানা ছিল না। টব দুটো অবশ্য খুবই বড়।
হাইড্রেঞ্জিয়ার কম টব নেই আপনাদের বাগানে। এই ছবিতে অন্তত গোটা 25 দেখছি। হ্যাঁ, এটা বাবার পৈতৃক সূত্রে পাওয়া নেশা। প্রতি বছর টবে 30টা করে হাইড্রেঞ্জিয়া গাছ করতেন। এটা আমি জন্মকাল থেকেই দেখে আসছি। থেকে গাছগুলো পেয়েছিলেন? এই ট্র্যাডিশন চলে আসছে আমার বাবার আব্বার সময় থেকে। তিনি ছিলেন গাছ পাগল লোক। জমিদার নগেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর খুব বন্ধু ছিলেন। আপনারা হয়তো ওর নাম জানেন না, কিন্তু বাংলাদেশে এখনো নগেন্দ্র নারায়ণের একটা পরিচিতি আছে। পৃথিবীর নানা জায়গা থেকে উনি বীজ আর চারা সংগ্রহ করে একটা চমৎকার বাগান করেছিলেন। বাবার আব্বাকেও আর কিছু কিছু বীজ আর চারা গাছ তিনি দিয়েছিলেন, তবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। শুধু হাইড্রেঞ্জিয়া আর কয়েকটা গাছ এখনো আছে। আপনার শেষ শখ নেই স্যার? মামুদ একটু চুপ করে বলল, আমি তো এখন এখানে, আর আমার সেরকম শখ নেই। টু ব্যাড স্যার, এইরকম চমৎকার গাছগুলো দেখেও তা ঠিক, তবে নেশা না থাকলে এগুলো করা কঠিন। শীতের দেশের পেরিনিয়াল গাছগুলোকে আমাদের দেশে বাঁচিয়ে রাখা সোজা ব্যাপার নয়। আমিও তাই ভাবছিলাম স্যার, এই গাছগুলোকে গ্রীষ্মকালে কোথায় রাখেন? বাবা অনেক পয়সা নষ্ট করেছেন এগুলোর পিছনে। গাছের জন্য বাড়ির পিছনে ঘর বানিয়েছেন। এককালে বরফ দিয়ে ঘর ঠান্ডা রাখা হতো, পরে এয়ার কন্ডিশনার এলো। নেশাগ্রস্ত না হলে কি এগুলো করা যায়? অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। কোনোদিন যদি ঢাকায় যাওয়া হয় তাহলে একবার আপনাদের বাড়ি গিয়ে আমি গাছগুলো দেখব। অবশ্যই অবশ্যই দেখব, অবশ্যই। বাড়ির আর কোনো ছবি এই সিডিতে আছে স্যার? একটা নয়, অনেক। দাঁড়ান দেখাচ্ছি। এখানে আসার মাস 2 আগে বেশ কিছু ছবি আমি তুলেছিলাম। তাতে বাড়ির ভিতরকার ছবি, সামনে রাস্তা, বাগান, কিছুই বাদ দিয়ে। দাঁড়ান, কোন ফোল্ডারে রয়েছে দেখি। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এখানে বলে ফোল্ডারটা খুলে একটা ছবি ক্লিক করলো। এই যে দেখুন, এটা হলো গাড়ি বারান্দা দিয়ে গাড়ি ঢুকলে সামনের যে বারান্দাটা চোখে পড়ে, সোজা যে দরজাটা, সেটা বাবার অফিস ঘরে যাওয়া। এখন 90 ডিগ্রি ঘুরে ডান দিকের যে দরজাটা, সেটা দিয়ে ঢুকলে একটা লম্বা হল পাবেন। তার বাঁ পাশে 6টা পরপর গেস্ট রুম, প্রত্যেকটার সঙ্গে অ্যাটাচ বাথরুম। আর 90 ডিগ্রি উল্টো ঘুরে বাঁ দিকের দরজা দিয়ে ঢুকলে প্রথমেই লিফট, তারপর উপরে যাবার সিঁড়ি, পাশেই ছেলেদের জন্য একটা বাথরুম, তারপর একটা বড় হলঘর। বৃষ্টি হলে সেখানেই পার্টিগুলো হয়। হলঘরের শেষে মহিলাদের জন্য একটা বাথরুম, তারপর একটা ছোট কিচেন। পার্টির সময় শুধু এটা ব্যবহার করা হয়। হল ঘরটা শেষ হয়েছে সিঁড়ির ঘরে, ওখানেই সার্কিট ব্রেকার বক্সটা। একেবারে শেষে একটা সাইডের দরজা। কাজের লোকরা ওটা দিয়েই বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় যায়। গেস্ট রুমের হল ঘরের শেষেও একটা দরজা আছে কাজের লোকেদের ঢোকার জন্য। ওপরে যাওয়ার একটা সিঁড়ি ছিল, কিন্তু সেই দরজাটা সবসময় বন্ধ থাকে। দোতলাটা শুধু আমাদের আর আত্মীয় স্বজন কেউ এলে তাদের জন্য কয়েকটা ঘর রয়েছে। এখানে একটা হল ঘরের আলাদা ছবিও আছে। দাঁড়ান, আমি আপনাদের দেখাচ্ছি। এক কাজ করা যাবে স্যার, একেনবাবু বললেন, এই সিডিটা আমি একটু রেখে দিই, পরে ধীরে সুস্থে দেখব। মামুদ লজ্জিত হয়ে বলল, আপনি বোধহয় খুব বিরক্ত করে দিয়েছি না আপনাকে, তাই না? না না না, মোটেই না স্যার, তবে এগুলো অনেক সময় নিয়ে দেখতে হবে। আপনার যদি সিডিটা রেখে দিতে কোনো আপত্তি না থাকে তাহলেই। কি আশ্চর্য, আমার আপত্তি কেন থাকবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কিছু জানতে চান? মামুদ ওঠার আগে জিজ্ঞেস করল। না স্যার, আপাতত এই যথেষ্ট। এই সিডিটা তো দিয়ে গেলেন, একটু ভালো করে দেখি। চোখে দেখার মতো বড় কিছু নেই স্যার। মামুদ আর তারেক চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি আর প্রমথ একেনবাবুকে চেপে ধরলাম। কি বুঝলেন বলুন তো মশাই? হয়তো নর্মাল ডেথই স্যার, তবে গোলমাল কিছু থাকলেও আশ্চর্য হব না। বাহ 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 বাহ,
প্রোফাউন্ড স্টেটমেন্ট, প্রমথ খোঁচা দিয়ে বলল। তার মানে কেসটা আপনি নিচ্ছেন? আমি বললাম, কিসের কেস স্যার? এর মধ্যে একদিন বাড়ি ফিরে দেখি একেনবাবু কম্পিউটারের মনিটরে তন্ময় হয়ে মামুদের বাড়ি দেখছেন। কি দেখছেন এত বিভোর হয়ে? ফুলগুলো স্যার, ফুলগুলো, এই হাইড্রেঞ্জিয়া ফুলগুলো দেখতে অপূর্ব। তা তো বুঝলাম, কিন্তু শুধু যে সেগুলো দেখছেন তা তো মনে হচ্ছে না। কি যে বলেন স্যার, ফুলগুলোই দেখছি। দেখুন 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 স্যার, কিরকম পিঙ্ক রঙের হাইড্রেঞ্জিয়ার মাঝখানে হঠাৎ চমৎকার একটা নীল রঙের হাইড্রেঞ্জিয়া দেখলাম। কিন্তু তাতে অবাক হওয়ার কি কিছু আছে? হাইড্রেঞ্জিয়া কি নীল রঙের হয় না? হয় স্যার, নিশ্চয়ই হয়। তাহলে আসলে আগে এটাকে আমি এখানে দেখিনি। হয়তো টবটা অন্য জায়গায় ছিল। তাছাড়া একই গাছ তো নানান রঙের ফুলও হতে পারে না। মেন্ডেলের সূত্র জানেন না? কি ছাই এত গাছের বই পড়েন। এটা মন্দ বলেননি স্যার। চা খাবেন? আপনি বানাবেন? আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম। বানাতে পারি স্যার, কিন্তু আপনি অনেক ভালো বানান। তাহলে আর চা খাবেন কিনা জিজ্ঞাসা করলেন কেন? বললেই পারতেন একটু চা করে খাওয়াবেন। আপনিও স্যার প্রমথ স্যারের মতো হয়ে যাচ্ছেন, একেনবাবু অনুযোগের ভঙ্গিতে বললেন। ঠিক আছে, বুঝেছি, আসুন বলে আমি কিচেনে গেলাম। স্টোভে জল চাপিয়ে আমি খুঁজতে শুরু করলাম চা পাতা, কিছু অবশিষ্ট আছে কিনা। পাওয়া গেল না। আমি টি ব্যাগ একেবারেই পছন্দ করি না, তার থেকে ইনস্ট্যান্ট কফি ভালো। কফি চলো, কি বলেন? বেশ তো স্যার, আমেরিকায় কফি ভালো। গরম জল হতে কয়েক মিনিট, কফির সঙ্গে সঙ্গেই হয়ে গেল। কফি নিয়ে ঘরের বাইরে বসতেই একেনবাবু বললেন, আচ্ছা স্যার, শরিয়ত আইন সম্পর্কে আপনি কি জানেন? সেটা আবার কি? ইসলামিক আইন? হ্যাঁ। শূন্য, কিচ্ছু জানি না। কিন্তু কেন? না স্যার, ওদের উত্তরাধিকার আইনটা কিন্তু বেশ গোলমেলে। আমি অনেক দিন আগে একটু দেখেছিলাম, তারপর মাথা এত ঝিমঝিম করতে শুরু করলো যে হাল ছেড়ে দিলাম। তো শরিয়ত আইন নিয়ে হঠাৎ আপনার মাথা ব্যথা কেন? একটা অঙ্ক যে মিলছে না স্যার, তাই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। মানিক জোড়দের জিজ্ঞাসা করুন, ওরা নিশ্চয়ই জানবে। তারেক আর মামুদকেও প্রমথ ইদানিং মানিক জোর বলতে শুরু করেছে। ব্যাড ইনফ্লুয়েন্স। আমিও হঠাৎ হঠাৎ বলে ফেলি। কারা কারা? ওহো, তারেক সাহেব আর মামুদ সাহেবের কথা বলছেন? রাইট। নাও জানতে পারেন স্যার, হিসেবটা বেশ গোলমেলে। তা ভালো কথা, ওদের খবর কি? কদিন ধরে বেপাত্তা। কি একটা কাজে বাইরে গেছেন স্যার, আমিও খোঁজ করছিলাম। হ্যাঁ, তো আপনি কেন খোঁজ করছিলেন? আপনার প্রবলেম সলভ হয়ে গেল নাকি? কি যে বলেন স্যার, প্রবলেম আছে কিনা তাই জানা নেই। তাহলে কি জানতে চাইছিলেন? হঠাৎ মনে হলো স্যার, বাইরের গাছ পরিবেশ পাল্টালে বাঁচিয়ে রাখা কঠিন। আবহাওয়ার কথা ছেড়ে দিন, মাটি আলাদা, অন্যরকম পোকা মাকড় যেগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতাই গাছগুলোর নেই, ওইসবের বিরুদ্ধে লড়াই করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সোজা ব্যাপার নয় স্যার। আপনি কি ওই মামুদের বাড়ির হাইড্রেঞ্জিয়া, লাইল্যাক, ওইসব গাছগুলোর কথা ভাবছেন? হ্যাঁ স্যার। দেখুন, আপনি তো আবার এখন গাছ বিশারদ হয়ে গেছেন, আপনাকে কিছু বলতেও সাহস হয় না। তবে যদি 50 বছর ধরে গাছগুলো বাংলাদেশেই জন্মায় আর মরে থাকে, তাহলে প্রতিরোধ শক্তিটা বোধহয় এতদিনে গড়ে উঠেছে। হ্যাঁ, এটা ভালো বলেছেন স্যার। সমস্যাটা প্রথম দিকেই হয়েছিল। নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার উত্তর তো আর মামুদ দিতে পারবে না, ওর ঠাকুরদা হয়তো দিতে পারতেন। গুড পয়েন্ট স্যার, একেনবাবু অন্যমনস্কভাবে বললেন। তবে আমার বক্তব্য উনি কতটা কানে দিলেন এটা অবশ্য বুঝলাম না। নিশ্চয়ই কোথাও একটা টেলিপ্যাথি কাজ করছিল। দরজার বেল শুনে দেখি মামুদ আর তারেক। এই তো তোমাদের কথাই হচ্ছিল, আমি বললাম। একেনবাবু ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন তোমাদের এইসব বিদেশি গাছের মাটি, সার, ইনসেকটিসাইড এইসব সম্পর্কে। আমার কথাটা ধরতে না পেরে মামুদ একটু কনফিউজড মুখে তাকালো।
ব্যাপারটা ওকে বিশদ করে বলতেই বলল, মাটির ব্যাপারটা জানি, কিন্তু সার আর ইনসেকটিসাইড সম্পর্কে কিছুই জানি না। মাটির ব্যাপার মানে? আমি জিজ্ঞেস করলাম। প্রতি বছর বাবা বাংলাদেশের উত্তরের কোনো এক জায়গা থেকে মাটি আনাতেন। কেন সে প্রশ্ন করবেন না। বাবা বিশ্বাস করতেন ওই মাটি না পেলে গাছ বাঁচবে না। আমার ধারণা ওর আব্বা সেখান থেকে প্রথমে মাটি এনেছিলেন, তাই বাবা আর চান্স নেননি। তুমি না জানলে সে মাটি এখন আসবে কোত্থেকে? ধরে নিচ্ছি জামাল চাচা জানতেন, নইলে সমস্যা। তার উপর আমি তো এখানে। এই যে একেন বাবু, আমি ঠাট্টার স্বরে বললাম, কি ধরনের মাটি দরকার? অনেক বইপত্র তো লাইব্রেরি থেকে এনেছেন, ছেলেটাকে একটু হেল্প করুন। আপনি স্যার সত্যি প্রমথবাবুর মতো হয়ে যাচ্ছেন, একেন বাবু অনুযোগ করলেন। সেটা কি কমপ্লিমেন্ট? রান্নার ব্যাপারে নিশ্চয়ই স্যার, দুর্দান্ত কফি বানিয়েছেন আজ। আরেক কাপ চান কি? জানি স্যার, কিন্তু বলতে একটু বাধো বাধো ঠেকছে। যাকে আমি ওদের জন্য বানাচ্ছি, সুতরাং আরেক কাপ বানাতে অসুবিধে নেই। বাঁচালেন স্যার, আসলে না মাথাটা বড্ড ধরেছে। আরেক প্রস্ত কফি বানানো হলো। আমার চেয়ে তারই কি বেশি খাটলো। কাপ ডিশ ধুয়ে জল গরম করে আমি শুধু 8 চামচ ইনস্ট্যান্ট কফির গুঁড়ো ঢেলে চামচ দিয়ে নাড়লাম। কফি খেতে খেতে কেনবাবু হঠাৎ মামুদকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আপনার আম্মাকে দেখে খুব বেশি বয়স কিন্তু মনে হলো না। হ্যাঁ, ওনার বেশি বয়স হয়নি। একেনবাবু বোধ হয় দ্বিতীয় প্রশ্নটা করবে কিনা ভাবছিল, তার আগেই মামুদ বলল, উনি আমার নিজের মা নন। আর আপনার নিজের মা স্যার? তিনি অনেকদিন হলো মারা গেছেন। একেনবাবু চোখে তখনও প্রশ্ন দেখে মামুদ বলল, আমার এই আম্মাকে বাবা বিয়ে করেন বছর 10 আগে। এইটুকু বলার পর মামুদের স্বাভাবিক সংযম ভেঙে গেল। অনেকগুলো কথা প্রায় অনাবশ্যকভাবেই বলে ফেলল। আমার সঙ্গে আমার আম্মার সম্পর্ক ভালো নয়। উনি আমার থেকে বছর কয়েকের মাত্র বড়। খুব গরিব ঘর থেকে এসেছেন। কেন এবং কিভাবে বাবার সঙ্গে ওর পরিচয় বা শাদী হলো আমি বলতে পারবো না। আমি বোর্ডিং স্কুলে পড়তাম, এসে দেখি উনি বাড়িতে এসে গিয়েছেন, কিন্তু ওর সঙ্গে কোনোদিনই আমার বনেনি। দরকার হতো, কথাবার্তা হতো, ব্যাস ওইটুকুই। বাইপাস হওয়ার আগে যখন বাবার প্রাণ প্রায় যায় যায় করছিল, তখন প্রথম আম্মা আমার সঙ্গে অত্যন্ত সুব্যবহার শুরু করেন। আসলে ওর বোধহয় মনে হয়েছিল বাবার মৃত্যুর পর আমি যদি ওকে না দেখি, সে ব্যাপারে ওর কোনো চিন্তা নেই, এটা আমি ওকে নিশ্চিত করেছিলাম। তাছাড়া জামাল কাকাও এগিয়ে এসে ওকে সাহস দিয়েছিলেন যে ওর কোনো অর্থ কষ্ট বাবা হতে দেবেন না বলে। কেন স্যার, আপনাদের শরীয়ত আইনে বিধবা স্ত্রীরা কিছু পান না? হ্যাঁ, কিছু পান। ধার দেনা সব বাদ দিয়ে যা থাকে তার 1/8 অংশ উনি পেতেন, আর আমি বাকি অংশ। তবে বাবার ধার দেনা কি ছিল সেটা আমরা জানতাম না। আর উনি যেরকম আরামের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছিলেন, সেই ঠাট ওর পক্ষে বজায় রাখা সম্ভব ছিল না। আপনার বাবার সঙ্গে ওর সম্পর্ক কিরূপ ছিল স্যার? এর উত্তর সোজাসুজি মাসুদ দিল না, শুধু বলল, আম্মা কম বয়সী এবং সুন্দরী, বাবা পছন্দ করেই শাদী করেছিলেন। আপনার এই আম্মার কোনো ছেলে পুলে হয়নি স্যার? একটা হয়েছিল শাদীর কয়েক বছর পরে, কিন্তু বাচ্চাটা জন্মানোর সময় মারা যায়। আপনি বলেছিলেন স্যার যে আপনার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে আপনার আম্মার বাবার মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করেছিলেন। তার মানে স্যার, তার আগে নিশ্চয়ই ওদের সম্পর্কটা ভালো ছিল। আমি কি ভুল বলছি স্যার? মামুদ এবার লজ্জিত হলো। না, আপনি ভুল বলেননি। আসলে আম্মাকে পছন্দ করি না বলেই ওর সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার একটু অসুবিধা হয়। আই সি স্যার,
আচ্ছা, আপনাদের সমাজে এই দেন মোহরের একটা ব্যাপার আছে না? বুঝেছি আপনি কি জানতে চাইছেন, আমি বুঝেছি। না, আমার মনে হয় না বাবা ওকে বিয়ে করার সময় বিরাট কোনো দেনমোহরে রাজি হয়েছিলেন বলে। আমি জোর করে কিছু বলতে পারবো না, কিন্তু বাবার অসুখের সময় আম্মা সেই নিয়ে আমাকে ওর চিন্তার কথাটা বলেছিলেন। দেনমোহর ব্যাপারটা কি, আমি জিজ্ঞেস করলাম। ওটা খানিকটা আপনাদের স্ত্রী ধনের মতো। মুসলমান স্বামীরা দেনমোহরের টাকাটা মৃত্যুর আগে স্ত্রীকে দিয়ে যেতে বাধ্য। অর্থাৎ কেউ মারা গেলে তার সম্পত্তি থেকে দেনমোহরের টাকাটা প্রথমেই বিধবা স্ত্রীর কাছে চলে যায়। তারপর অন্যান্য ঋণ, কর্জ ইত্যাদি মিটিয়ে যা বাকি থাকে সেটাই ওয়ারিশদের মধ্যে ভাগ হয়। আচ্ছা, আপনার বাবার কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল? না, না। আপনি আপনি শিওর? হ্যাঁ, হ্যাঁ, কারণ আনোয়ার চাচা বাবাকে বেশ কয়েকবার বলেছিল লাইফ ইন্স্যুরেন্সের কথা। বাবা একেবারেই আমল দেননি। বলতেন ঘর বাড়ি সম্পত্তি উনি যা রেখে যাচ্ছেন সেটাই ওর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স। ভেরি ইন্টারেস্টিং, একেন বাবু বললেন। কি ইন্টারেস্টিং? এই চা স্যার, 7টা বেজে গেছে। আজ আবার ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই বলে তড়িঘড়ি জুতো টুতো পরে চললাম স্যার বলে একেনবাবু অদৃশ্য হলেন। মামুদ আর তারেক হতভম্বভাবে বসে আছে দেখে আমি বললাম, টিপিক্যাল একেনবাবু, মাথায় কি ঘুরছে কারুর বোঝার সাধ্য নেই। আজ সকাল থেকে একেনবাবু আবার বারান্দার গাছগুলো নিয়ে লেগেছেন। আমাকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছেন একটা বড় আয়না কিনে সেটা যদি বারান্দার রেলিংয়ের সঙ্গে একটা ব্র্যাকেট আটকে তার অন্য প্রান্তে লাগানো যায়, তাহলে সূর্যের আলো তাতে রিফ্লেক্ট হয়ে ওর দুটো টবে অন্তত পড়বে। আর ওর দুটো টবই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। অন্যগুলোতে যেসব গাছ আছে তারা ছায়াতেও বাঁচবে, যদিও ফুল ভালো হবে না। আমি ঠাট্টা করে বললাম, আপনি ঠিক চেক করে দেখেছেন দুটো টব আলো পাবে কিনা? হ্যাঁ স্যার, থিওরি অফ রিফ্লেকশন তো সহজ অঙ্ক, কঠিন ব্যাপার হলো আপনাদের সম্মতি পাওয়া। যেটা পাবেনও না, প্রমথ বলল। আয়না ভেঙে নিচে কারুর মাথায় পড়লে খুনের দায় জেলে যাবে কে? আপনি না আমরা? পড়ে যাবে কেন স্যার? ব্র্যাকেটে নাট বোল্ট দিয়ে টাইট করে লাগানো থাকলে। আপনি এক কাজ করুন, সব কটা টব মামুদকে দিয়ে দিন। ওদের কম্পিটেন্ট মালি আছে, বিদেশি গাছ বাঁচিয়ে অভ্যস্ত। ওরা আপনার গাছগুলো অনেক ভালো দেখভাল করবে। সত্যি তো স্যার? আপনি স্যার সত্যি? বাবু, ওর এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা এভাবে উড়িয়ে দেওয়া হলো বলে একটু ক্ষুণ্ণই হলেন। আপনার খারাপ লাগলো? বললাম, দোকানে তো গ্রো লাইট বিক্রি করে দেখেছি, তার একটা কিনে লাগান না। ওগুলো খুব এফেক্টিভ নয় স্যার। কোথায় সূর্যের আলো আর কোথায় গ্রো ল্যাম্প? আরে মশাই, নেই মামার থেকে তো কানা মামা ভালো। হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে, আপনি যখন এত ঘ্যান ঘ্যান করছেন, ইলেকট্রিসিটি না হয় আমরা শেয়ার করবো। তবে এও আপনাকে বলছি, এর থেকে অনেক সস্তা হতো যদি আপনি সপ্তাহ অন্তর কিছু ফুল বাড়িতে কিনে আনতেন। এই মাটি জলে বারান্দা কাদা করতেন না, ফুলও বাড়িতে থাকতো আর তার ভ্যারাইটিও অনেক পেতেন আপনি। কিন্তু নিজের হাতে বাগান করার আনন্দটা তো থাকতো না। সেটা তো শুধু আপনি উপভোগ করছেন আর আমরা সাফার করছি। এক্ষেত্রে সবটাই উপভোগ করতাম আপনার ম্যাডাম ফ্রান্সিসকাও। একেনবাবুর ভাগ্য অতি সুপ্রসন্ন। ঠিক সেই সময় ফ্রান্সিসকা এসে হাজির। একেনবাবুর কীর্তিকলাপ দেখে সে মুগ্ধ। মাই গড, কি চমৎকার গাছগুলো করেছে ডিটেকটিভ। আমি শিওর কদিন বাদেই বড় বড় ফুল হবে। ম্যাডাম, একেনবাবু পরম উৎসাহিত হয়ে বললেন। আমাদের অনেক নেগেটিভ ফিডব্যাক সত্ত্বেও, প্রমথ গম্ভীর ভাবে বলল, কেন 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 তোমাদের এত নেগেটিভ কেন? নেচারকে নার্চার করছেন মাই ডিয়ার ডিটেকটিভ। ফ্রান্সিসকা একেনবাবু খুব পছন্দ করে, স্নেহ ভরে মাই ডিটেকটিভ বলে ডাকে। আর একেনবাবু ফ্রান্সিসকাকে দেখলে মনে বেশ বল পান।
এবং আমাদের বিরুদ্ধে তাঁর যা যা কমপ্লেইন আছে সব নির্ভয় ব্যক্ত করেন। তার জন্য ফ্রান্সিসকার মিষ্টি তিরস্কার আমাদের সহ্য করতে হয়, এটাই রুটিন। একটু সূর্যের আলো জোগাড় করার চেষ্টা করছিলাম ম্যাডাম, কিন্তু ওরা আপত্তি করছে। কেন কেন কেন? ফ্রান্সিসকা অনুযোগ ভরা জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তুমি তুমি জিজ্ঞাসা করো না আইডিয়াটা কি। একেন বাবু বিশদ করে আইনের কথাটা বললেন। ও দ্যাটস ব্রিলিয়েন্ট, সস্নেহে ফ্রান্সিসকা বলল। সিটি কোডে না আটকালে নিশ্চয়ই করা যেত। এইখানেই আমাদের সঙ্গে ফ্রান্সিসকার তফাৎ। বারণ করবে, কিন্তু এমন ভাবে বারণ করবে মনে হয় যেন বারণ করছে না। কিন্তু ডিটেকটিভ, আমাকে তোমার বলতে হবে তুমি কি কি ফার্টিলাইজার দিচ্ছ? ইমপেশেন্ট গাছগুলো সত্যি কি হেলদি লাগছে? মিরাকল গ্রোর একটা স্পেশাল ব্র্যান্ড কিনেছি ম্যাডাম, দেখলাম ওটাই বলছে এই গাছের পক্ষে সবচেয়ে ভালো। তুই বলো এক কাজ করো ডিটেকটিভ, আমার অ্যাপার্টমেন্টের বারান্দায় আলো আসে, তোমার যে গাছগুলোতে আলো দরকার সেগুলো ওখানে রাখতে পারো। আমার শুধু দু একটা ছোট পট আছে, তোমার কয়েকটা পট ওখানে রাখলেও কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। প্রমথবাবু তো সেগুলোকে ঢাকায় পাঠিয়ে দিতে বলেছিলেন। ঢাকা? ইউ মিন বাংলাদেশের ঢাকা? হ্যাঁ ম্যাডাম। ফ্রান্সিসকা প্রমথর দিকে ভৎসনার দৃষ্টি দিয়ে বলল, ইউ আর রিয়েলি সো নটি। প্রমথ কাক ঝাঁকালো। আজকে মেনু কি স্যার? ফ্রান্সিসকা এলেই এই টেকনিকটা একেন বাবু ব্যবহার করেন। ফ্রান্সিসকা রান্না করতে ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে, কিন্তু ফ্রান্সিসকার রান্না করার ব্যাপারটা খুব ইলাবোরেট। আমাদের সমস্ত পটস অ্যান্ড প্যান্স তাতে লেগে যায়, আর সেগুলো ধুতে ধুতে আমার আর প্রমথর প্রাণান্ত। একেন বাবু অবশ্য ওর সার্ভিস ভলেন্টিয়ার করেন, কিন্তু সেটা নেওয়া মানে আরো বাড়তি কাজ। এখানে ওখানে নোংরা লেগে থাকবে, সেগুলো স্পট করে করে আবার ধোয়া। ফ্রান্সিসকা রান্না করলে খাওয়াটাও যেমন তেমন ভাবে করা যাবে না। সুন্দর করে টেবিল সাজিয়ে প্লেস ম্যাটের উপর প্লেট, গ্লাস, ন্যাপকিন, কাঁটা চামচ ইত্যাদি রেখে মোমবাতি জ্বালিয়ে স্যালাড, ব্রেড ও ওয়াইন সহযোগে সেই রান্না খেতে হবে। সমস্ত ব্যাপারটা একটা প্রোডাকশন। সেটা শর্টকাট করা মানে ওকে কষ্ট দেওয়া। কি চায় কোনো সুন্দরীর কষ্টের কারণ হতে? তাছাড়া মেয়েটা রান্না করে চমৎকার, আর তার চেয়েও চমৎকার ওর হৃদয়টা। প্রমথর ভাগ্যি যে এরকম একটা মেয়ে ওর প্রেমে পড়েছে। কিন্তু কাপ, ডিশ, পটস, প্যান ধোয়ার রূঢ় বাস্তবটা উপেক্ষা করা যায় না। তাই আবার খাবার ধুয়ো তুলছেন দেখে প্রমথ ধমকে বলল, আপনি এত হ্যাংলা কেন বলুন তো মশাই? আবার পো ধরলেন? ফ্রান্সিসকা ইতিমধ্যে বাংলা বেশ শিখে গিয়েছে, সহজ সহজ কথাগুলো ধরতে পারে। তাছাড়া যে রেটে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি তাতে বাংলা না জানলেও মূল বক্তব্য মোটামুটি ভালোই বোঝে। কিন্তু হ্যাংলা আর পো এই শব্দ ও ধরতে পারলো না। জিজ্ঞেস করলো, হ্যাংলা কি? আমি বললাম, হ্যাঁ ওটা ট্রান্সলেট করা যায় না। আর পো? প্রমথ বলল, ওটাও কঠিন। একেনবাবু বললেন, আসলে ম্যাডাম আমি খাবারের কথা তুলেছিলাম বলে ওরা রাগ করছে, আপনাকে আবার রান্না করতে হবে বলে। মা, এতে রাগের কি আছে? আমার তো ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে, আর আপনার রান্নাও একেবারে এক্সেলেন্ট ম্যাডাম। আচ্ছা নেমক হারাম তো আপনি মশাই, প্রতিদিন তো বেশ ভালোই সাঁটান আমার করা রান্না। কে যে বলেন স্যার, একজনকে ভালো বলা মানে কি আরেকজনকে খারাপ বলা? আপনার রান্নার প্রশংসা আমি সব জায়গাতেই করি। ইউ আর সো কম্পিটিটিভ বলে প্রমথর মাথায় আদর করে হাত বুলিয়ে ফ্রান্সিসকা রান্নাঘরের দিকে চলে গেল, আর একেন বাবু গেলেন ওর পিছন পিছন। মাঝে মাঝে এই একেন বাবুকে আমার খুন করতে ইচ্ছে করে। আমার কানে কানে সেটা জানিয়ে প্রমথ গেল কিচেনটাকে একেন বাবু ও ফ্রান্সিসকার যুগ্ম আক্রমণ থেকে রক্ষা করতে। তবে ভগবান আছে, একেন বাবুর একটা ফোন ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছ থেকে। মাই গড, আমি শিওর স্যার, গ্রেট নিউজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নামাতে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মামুদ সাহেবের বাবার ব্যাপারটা নিয়ে। ক্যাপ্টেন স্টুয়ার্টের মধ্যে জড়ালেন কি করে? উনি 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 বাংলাদেশ
কনসাল জেনারেলকে খুব ভালো চেনেন স্যার। আমি কতগুলো জিনিস জানতে চেয়েছিলাম। উনি বাংলাদেশ কনসালের থ্রুতে ঢাকা পুলিশকে দিয়ে কাজটা করিয়েছেন। কি কাজ? কখন প্রমথ আর ফ্রান্সিসকা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে দেখিনি। হ্যাঁ বলছি স্যার, বলছি। ফ্রান্সিসকা জিজ্ঞেস করলো, কি ব্যাপার ডিটেকটিভ, আমাকে তো কিছুই বলনি। বলছি ম্যাডাম, বলছি, কিন্তু তার আগে মামুদ্দাকে একটু খবর দেওয়া দরকার। আমি ফোন করছি, প্রমথ বলল, আর সেই সঙ্গে পিৎজারও অর্ডার করি। ফ্রান্সিসকা তাহলে রান্না করতে করতে গল্প মিস করবে না। এক ঢিলে চমৎকার দুটি পাখি মারল প্রমথ। কয়েক মিনিটের মধ্যেই নিচ থেকে তারে গেল। মাহমুদকে কোম্পানির কাজে দুদিনের জন্য শিকাগো যেতে হয়েছে। প্রমথ বলল, মাহমুদের জন্য অপেক্ষা না করে যা শুনলেন আমাদের বলুন, ওকে না হয় আবার বলবেন। এর মধ্যেই প্রমথ সংক্ষেপে ফ্রান্সিসকাকে মাহমুদের বাবার মৃত্যুর ব্যাপারটা বলে দিয়েছে। সেও একেনবাবুকে বলল, ডিটেকটিভ, সবকিছু না শুনে তোমাকে কিন্তু আমি ছাড়ব না। আমরা সবাই ভালোভাবে বসার পর একেনবাবু তারেককে বললেন, একটু আগে ক্যাপ্টেন স্টুয়ার্ট ফোন করেছিলেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট? উনি নিউ ইয়র্ক পুলিশের ক্রিমিনাল ডিভিশনের হেড। আমাকে খুব স্নেহ করেন স্যার। না না না, হ্যাঁ, ওর কথা আমি বাপি বাবুর কাছে শুনেছি, কিন্তু প্রসঙ্গটা বুঝতে পারছি না। তারেক বলল, মাহমুদ সাহেবের কেসের ব্যাপারটা নিয়ে স্যার, ওর কাছে কিছু সাহায্য চেয়েছিলাম। তা উনি ফোনে যে খবরটা দিলেন সেটা শুনে আমি মোটামুটি নিঃসন্দেহ যে মাহমুদ সাহেবের বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। কথাটা শুনে শুধু তারেক নয়, আমি আর প্রমথ অবাক। ক্যাপ্টেন স্টুয়ার্ট ওকে এমন কি খবর দিতে পারেন যার থেকে এত দূরে বসে উনি এরকম একটা জোরদার কনক্লুশন করে ফেললেন? আরে কি সর্বনাশ! তারেক বলল, তার মানে মাহমুদ যা আশঙ্কা করছিল সেটাই তো ঠিক, কিন্তু আপনি কি করে নিশ্চিন্ত হলেন? বলছি স্যার, সেই জন্যই আপনাদের ডেকেছিলাম, কিন্তু মাহমুদ সাহেবকে তো পাওয়া গেল না। ওর শিকাগো হোটেলের নম্বরটা আমার কাছে আছে, কিন্তু ফোনে এটা না জানানোই ভালো স্যার। তা ঠিক, তা ঠিক, তা ঠিক। তবে ফিরে এসে খবরটা যখন শুনবে একেবারে ভেঙে পড়বে। কিন্তু আপনি এই ব্যাপারে একেবারে নিঃসন্দেহ? মোটামুটি নিঃসন্দেহ স্যার। পুরোপুরি নিঃসন্দেহ হতে গেলে ঢাকা পুলিশের আরো অনেক কিছু করণীয় আছে। তা খুনিকে? স্যার, মাহমুদ সাহেব জানতে চেয়েছিলেন মৃত্যুটা অস্বাভাবিক কিনা। সেটার উত্তর পাওয়াটা স্যার কঠিন হলেও দারুণ শক্ত নয়, কিন্তু খুনিকে সেটা এখানে বসে জোর দিয়ে বলাটা স্যার ফ্র্যাঙ্কলি অসম্ভব। একটু কম জোর দিয়েই না হয় বলুন। প্রমথ বলল, স্যার, আমার একটা থিওরি আছে। সেটাই ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলেছি ঢাকার পুলিশকে জানাতে। সেই থিওরিটা কি বলবেন? থিওরিটা পিওর থিওরি স্যার, ঠিক নাও হতে পারে। অত ভনিতা না করে শুরু করুন না। প্রমথ এবার অধৈর্য হয়ে উঠেছে। করছি স্যার, করছি, কিন্তু যা আমি বলছি সেটা কিন্তু সাফাই না গিয়ে বলাটা অনুচিত হবে। সাফাই তো হলো, এবার তো বলুন। একেনবাবু শুরু করলেন, মাহমুদ সাহেবের বাবাকে খুন করা হয়েছিল ওর অরেঞ্জ জুসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে। আপনি একেবারে বিষের নাম জেনে বসে আছেন? প্রমথ অবিশ্বাস ভরে কথাটা বলল। সেই তথ্যটাই আমাকে ক্যাপ্টেন স্টুয়ার্ট দিলেন স্যার। কি যাতা বলছেন মশাই, জুসটা তো পুলিশ পরীক্ষা করেছিল, কিছুই তো পাইনি। সেটা জানি স্যার। তাহলে? আমি প্রমথকে ধমক দিলাম, তুই চুপ করবি? আরে একেনবাবুকে বলতে দে না। অত সাসপেন্স না দিয়ে সোজাসুজি বললেই তো ল্যাটা চুকে যায়। বলছি স্যার, বলছি, সোজাসুজি বলছি, কিন্তু জিনিসটাকে তো এত প্যাঁচ রয়েছে যে গুছিয়ে বলাটা কঠিন। ফ্রান্সিসকা এবার প্রমথকে চুপ করানোর ভার নিল। ডিটেকটিভ, তুমি আস্তে আস্তে বলো, আমরা শুনছি। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আলো নেভার ব্যাপারটা দিয়েই শুরু করি। আমার বিশ্বাস আলোটা ওভারলোড বা ডিফেক্টিভ ব্রেকারের জন্য নেভেনি। ওটা নিভেছিল সার্কিট ব্রেকার অফ করেই, যাতে খুনি
মাসুদ সাহেবের অরেঞ্জ জুসের গেলাসটা সরিয়ে সেই জায়গায় পটাশিয়াম সায়ানাইড মেশানো বিষাক্ত একটা গ্লাস রাখার সুযোগ পান। তারপর আলো জ্বলে ওঠে। জামাল সাহেব এবং মামুদ সাহেবের পিসেমশাই যখন টোস্ট দিলেন, তখন সেই বিষাক্ত জুসটা মাসুদ সাহেব খেলেন। এখন খুনির চিন্তা ছিল যে জুস খেয়ে মৃত্যু হলে সেই জুসটা সম্ভবত পরীক্ষা করা হবে, সুতরাং সেই বিষাক্ত জুসটাকেও সরাতে হবে। তাই আবার বাতি নেভাতে হলো। দ্বিতীয়বার আলো নেভা মাত্র খুনি মাসুদ সাহেবের বিষাক্ত গ্লাসটা পাল্টে ওর পুরনো গ্লাসটা সামনে রেখে দেন। দাঁড়ান। প্রমথ চুপ করে বসে থাকতে পারল না। আপনি একটা অবাস্তব কথা বলছেন। খুনি অরেঞ্জ জুসে বিষ মিশিয়েছিল, সেটা যদিও বা সম্ভব হয়, কিন্তু দৌড়ে গিয়ে আবার আলো নিভিয়ে এসে সেই গ্লাসটা সরিয়ে অন্য একটা গ্লাস মাসুদ সাহেবের সামনে রাখাটা ইম্পসিবল। আমারও তাই বিশ্বাস স্যার। তাহলে আপনি যে যুক্তি দিলেন সেটা ভেবেই আমারও তাই মনে হয়েছে স্যার, খুনির একজন সাহায্যকারী ছিল। আপনি বলতে চান যে সাহায্যকারী এমনভাবে দুবার বাতি নিভিয়েছিল যাতে খুনি তার কাজগুলো করতে পারে আশেপাশের লোকদের সন্দেহ না জাগিয়ে, তাই তো? আবার তারেক প্রশ্ন করল। দুবারই যে সাহায্যকারী বাতি নিভিয়েছিল তা আমি বলছি না স্যার, কিন্তু টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। শুধু তাই নয় স্যার, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা মামুদ সাহেবের বাড়িটা ভালো করে জানেন। তাদের বাড়ির ভিতরে দেখলে বাড়ির কারো কোনো সন্দেহ হবে না। তার মানে বাড়ির কাজের লোকের মধ্যে জড়িত? এবার আমি জিজ্ঞেস করলাম। তা তো বলিনি স্যার, তবে সেটা নিশ্চয়ই একটা পসিবিলিটি, কিন্তু প্রবাবিলিটি নয়। আচ্ছা, তোমরা ওকে বলতে দেবে? ফ্রান্সিসকা আমাদের সকলকে একটু বকুনি দিল, তারপরে একেন বাবুকে বলল, এবার বলো ডিটেকটিভ। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নিজের বিশ্বাস খুনি প্রথমবার নিজেই একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে সার্কিট ব্রেকারটা অফ করেছিলেন। সেই সময় তিনি সবার আড়ালে সেই জুসে বিষটা মেশান। মাহমুদ সাহেব যখন গেলেন কি হয়েছে দেখতে, তখন যে সময়টুকু লাগলো সেই সময়ের মধ্যে তিনি ফিরে এসে অন্ধকারে মাসুদ সাহেবের গেলাসটা সরিয়ে বিষের গেলাসটা সামনে রেখে দেন। তারপর মাসুদ সাহেব যখন সেটা খান, তার অল্পক্ষণের মধ্যেই আলো আবার নিভে যায়। এবার আলোটা নেভে ওর এক সাহায্যকারী ব্রেকারটি অফ করেন বলে মাহমুদ সাহেব এবার ছোটেন সার্কিট ব্রেকার বক্সের দিকে, কিন্তু যাবার পথে মিস্টার খান আর সিঁড়ির ঘরে মালি রহিমকে ছাড়া কাউকে দেখতে পান না। আমি স্যার আগেই বলেছি, সেই সময় খুনি মাসুদ সাহেবের গেলাসটা আবার পাল্টে দেন। মাহমুদ সাহেবের বিষক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি তখন ঢলে পড়ে যাচ্ছেন এবং খুনি চট করে সেই বিষাক্ত জুসটা পাশে একটা ফুলের টবে ফেলে দেন, যাতে কোনো মতেই সেটা ভুলে আর কেউ না খান বা পুলিশের হাতে পরীক্ষার জন্য না যায়। কিন্তু এটাই যে ঘটেছিল সেটা আপনি বুঝলেন কি করে? প্রমথ একটু বিরক্ত হয়ে বলল, কারণ স্যার, খুনি অরেঞ্জ জুসটা হাইড্রেঞ্জিয়ার টবে ফেলেছিলেন। সো হোয়াট? ফলে হাইড্রেঞ্জিয়া ফুলের রংটা পাল্টে গেল। কি বলছেন মশাই জাদা? প্রমথ বলল। ঠিক কথাই বলছি স্যার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু বাপি বাবু দেখেছেন সমস্ত সাদা আর আবছা পিঙ্ক রঙের হাইড্রেঞ্জিয়া ফুলের মধ্যে শুধু একটা রং নীল। আর সেই নীল রঙের হাইড্রেঞ্জিয়াটা স্যার পার্টির দিন ছিল না। আমি খুব ভালো করে পার্টির সময়ের ছবিগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। ছিল কি? আপনি মামুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কোনো নতুন ফুল গাছ আনা হয়েছে কিনা। উত্তর, স্যার না। টবের মাটিগুলো আসে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে, যেখানে মাটিতে অ্যালুমিনিয়াম প্রচুর আছে। আমি জানি স্যার, আমার এই গাছপালার খ্যাপামি নিয়ে আপনারা হাসাহাসি করেন, কিন্তু জানেন স্যার, হাইড্রেঞ্জিয়া গাছ যদি অ্যালুমিনিয়াম কম্পাউন্ড শরীরে টেনে নিতে পারে, তাহলে তার ফুলের রং
হয়ে যায় নীল। কিন্তু সেটা তখনই পারে যখন মাটি অম্লযুক্ত বা অ্যাসিডিক হয়। যেই মুহূর্তে অরেঞ্জ জুস টবের মধ্যে পড়ল, সেই টবের মাটি হয়ে গেল অ্যাসিডিক, আর হাইড্রেঞ্জিয়াও তার রং পাল্টালো, হয়ে গেল নীল। সমস্ত পিঙ্ক হাইড্রেঞ্জিয়ার মধ্যে হঠাৎ স্যার ওই নীল রং দেখে আমি ভাবছিলাম, কেন একটা টবের মাটি অ্যাসিডিক? টবগুলো সব টেনিস কোর্টের পাশে, সুতরাং সেখানে জুসটা ফেলার সম্ভাবনা প্রচুর। কিন্তু অন্য কেউ তো তাদের জুস কোনো কারণে টবে ফেলতে পারে। তা পারে স্যার, আর সেইটি জানতেই আমি ক্যাপ্টেন স্টুয়ার্টের সাহায্য নিয়েছিলাম। তিনি বাংলাদেশের কনসুলেট জেনারেলের সাহায্যে বাংলাদেশের পুলিশকে দিয়ে নীল রঙের হাইড্রেঞ্জিয়ার টবটা পরীক্ষা করতে বলেন। সেখানে পটাশিয়াম সায়ানাইড ট্রেস পাওয়া গেছে স্যার। সেটাই হলো ক্যাপ্টেন স্টুয়ার্টের খবর। আমি বললাম, মাই গড! তারেক প্রশ্ন করল, কিন্তু কে এই কাজটা করলেন? এবার তো আমার থিওরির কথা এসে গেল স্যার। পসিবিলিটি তো তিনজন। আমি বললাম, মামুদের জামাল চাচা, মিস্টার খান আর কবির। আজিজুল সাহেবকে আমি বাদ দিচ্ছি। চমৎকার স্যার। আর সহকারীকে? গোয়েন্দা তো আপনি মশাই। আমার ধারণা স্যার খুনি হলেন মামুদ সাহেবের জামাল চাচা। তিনি প্রথমে গিয়ে সার্কিট ব্রেকার অফ করেছিলেন। মামুদ সাহেব যখন বাড়িতে ঢোকেন তখন বাথরুমের সামনে জামাল চাচার সঙ্গে তার দেখা হয়। মামুদ সাহেব সার্কিট ব্রেকার যেদিকে আছে সেদিকে হাঁটা দিতেই জামাল চাচা বিষাক্ত জুসটা হাতে নিয়ে পার্টির দিকে চলে আসেন। সেখানে এসে গ্লাসটা মাসুদ সাহেবের সামনে রেখে আলো জ্বলতেই মাসুদ সাহেবকে তিনি একটা টোস্ট দেন। টাইমিংটা এমন ভাবে করা হয় যে টোস্টের পরপরই আবার আলো নিভে যাবে। জামাল চাচার সাহায্যকারী দৌলতে স্যার। আর সেটা যাইও, সেই সুযোগে জামাল চাচা বিষাক্ত গেলাসটা সরিয়ে মাসুদ সাহেবের প্রথম গেলাসটা ওর সামনে রেখে দেন। তা সাহায্যকারীটিকে? প্রমথ বলল, মিস্টার খান। না স্যার, দ্বিতীয়বার আলো নেভার আগে মিস্টার খান বাড়িতে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু খুব দ্রুত হেঁটে বেরিয়ে আসছিলেন। কিন্তু তিনি যত দ্রুতই হাঁটুন, এমনকি তিনি দৌড়লেও সার্কিট ব্রেকার অফ করে বাড়ির বাইরে এসে মামুদ সাহেবের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না স্যার। তিনি সার্কিট ব্রেকারটা অফ করেননি। যিনি সার্কিট করেছিলেন তিনি সাইডের দরজা দিয়ে বেরিয়ে পার্টিতে চলে আসেন। তা তো বুঝলাম, কিন্তু লোকটা কে? আপনার মনে আছে কিনা জানি না স্যার, জামাল চাচা মামুদ সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন ওর আম্মা কোথায়। সেটা কিন্তু একটা সাধারণ প্রশ্ন নয়। জামাল চাচা শিওর হতে চাচ্ছিলেন যে ওর অ্যাসিস্ট্যান্ট ঠিক মতো জায়গায় রয়েছেন কিনা। যেই মুহূর্তে তিনি জানলেন যে আম্মা বাড়িতে এসে গেছেন, উনি দ্রুত পার্টির দিকে গেলেন। আসলে পুরো ব্যাপারটাই ভালোভাবে প্ল্যান করা ছিল। প্রমথ বলল, অফ অল দ্য পিপল আম্মা, ওয়াই? আমি বললাম, যাই বলুন আপনি, আমার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। কোথাও একটা ফাঁক আছেই। খুনের মোটিভটা কি? সুখ বা অর্থ? কোনোটাই নয়। মামুদের কাছে শুনেছি যে ওর বাবার মৃত্যু জামাল চাচাকে বিধ্বস্ত করেছে আর্থিক ও মানসিকভাবে। আম্মারও আর্থিক দিক থেকে বিরাট লাভের কোনো সম্ভাবনাই আমি দেখছি না। ইউ আর রাইট স্যার, এটা আমাকেও বদার করেছে স্যার, বদার্ড মি এ লট। কিন্তু তারপর মনে হলো এর একটা ব্যাখ্যা আছে স্যার। সেটাই যখন ঢাকার পুলিশকে অনুসন্ধান করে দেখতে হবে ঠিক কিনা। ব্যাখ্যাটা বলুন। প্রথমত স্যার, হত্যাকাণ্ডটা অর্থের জন্য নয় স্যার, আমার ধারণা প্রেমের জন্য। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মনে হয় মামুদ সাহেবের আম্মার জামাল চাচার মধ্যে প্রেম ছিল। মামুদ সাহেবের আম্মা
মাসুদ সাহেবের কাছে তালাক চেয়েছিলেন, কিন্তু মাসুদ সাহেব দিতে রাজি হননি। ইসলামিক আইনে স্যার স্বামীর তালাক দেওয়ার অধিকার আছে, কিন্তু স্ত্রীর অত সহজে স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়াটা সহজ নয়। মাসুদ সাহেব নিশ্চয়ই সন্দেহ করতে শুরু করেছিলেন যে জামাল সাহেবের সঙ্গে স্ত্রীর প্রেম আছে, ফলে মানসিকভাবে কষ্ট পাচ্ছিলেন। জামাল সাহেব আর আম্মা যখন বুঝলেন কোনো মতেই মাসুদ সাহেব আম্মাকে ছাড়তে রাজি হবেন না, তখন এই মার্ডারের প্ল্যানটা করেন। কাম একটি আদিম রিপু স্যার, মানুষ অনেক রকম অদ্ভুত কাজ এর তাড়নায় করে ফেলতে পারে স্যার। এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা, যদিও ধোপে নাও টিকতে পারে। আমি বললাম, কিন্তু এর জন্য জামাল চাচার মানসিক অশান্তি বা অর্থকষ্টের ব্যাখ্যাটা তো পেলাম না। ইয়েস স্যার, এইবার বলি কেন সেটা হয়েছে বলে আমার সন্দেহ। এইটা যদি পারফেক্ট ক্রাইম হতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু একজন যিনি মাসুদ সাহেবের টেবিলে বসেছিলেন সেই জামাল চাচার এই গেলাস সরানোর অন্ধকারে দেখে ফেললেন, এবং যেই মুহূর্তে মাসুদ সাহেব মুখ বিকৃত করেছেন সেই মুহূর্তে তিনি অনুমান করতে পারেন একটু পরে কি ঘটবে। অর্থাৎ আবার আলো নিভবে। তখন তিনি দ্রুত ছোটেন বাড়ির দিকে। হল ঘরে ঢুকে তিনি দেখতে পান আম্মা ঢুকছেন সার্কিট ব্রেকার যে ঘরে আছে সেখানে। তিনি দ্রুত ফিরে আসেন পার্টিতে। তখন আলো আবার মিলে গেছে, কিন্তু এই ভদ্রলোক অতি ধুরন্ধর, তিনি পরিষ্কার বুঝতে পারেন দ্বিতীয় আলো নেভার সময় কি ঘটেছে। এরপর ওর ব্ল্যাকমেল করা শুরু হয় জামাল চাচাকে। এর অর্থের প্রয়োজন মেটাতে জামাল চাচা তার সর্বস্ব খোয়ান। এবার আর ফ্যাক্টরি ওয়ার্কারদের সমস্যা নয়, এটা হলো মার্ডার চার্জ। সুতরাং মিস্টার খানের জন্য কয়েক কোটি টাকাই দাবি অবশ্যই করতে পারেন। আমরা সকলে চুপ। এখানবাবু বললেন, ঢাকা পুলিশ এখন জামাল চাচার সমস্ত কাগজপত্র সিল করে দেখছে যে কোথায় ওর টাকা আছে, আর খান সাহেবের টাকা কড়ির হিসেব নিকেশ করছে। দুটো মিলে গেলেই মনে হয় এই হত্যাকাণ্ডের সুরাহা হবে। ফ্রান্সিসকা হাততালি দিয়ে উঠল, ডিটেকটিভ, ইউ আর ব্রিলিয়েন্ট। গল্পের নামকরণ দেখে পাঠকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একেনবাবুর থিওরিতে কোনো ভুল ছিল না। শেষ খবর, ঢাকার পুলিশ আম্মা, জামাল চাচা এবং মিস্টার খান তিনজনকেই গ্রেপ্তার করেছে। এতক্ষণ আপনারা শুনলেন ঢাকা রহস্য উন্মোচন। আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব আরো একটি গোয়েন্দা কাহিনী। ততক্ষণ শুনতে থাকুন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। নমস্কার।